কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু বলল, আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরিস। কেন? তোকে নিয়ে আমার বান্ধবীর বাসায় যাব। তোমার বান্ধবীর বাসায় তুমি যাও, আমি গিয়ে কি করব? আরে যাব তো তোর জন্য। আমার বান্ধবী রাবেয়া তোকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমার জন্য যাবে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব। তুমি কি পাগল হয়েছো? মেয়ে দেখবে মানে? হ্যাঁ, আমি আরাবিয়াকে অপরকে কথা দিয়েছিলাম আমাদের ছেলে মেয়েকে একসাথে বিয়ে দিয়ে আমাদের সম্পর্কটা আরো গভীর করব। বাহ, নিজেদের জন্য আমাকে বলে দিচ্ছ কেন? তুই ছাড়া আমার আর কোনো ছেলে আছে নাকি? থাকলে তো তাকেই দিতাম। কিন্তু এটা কেমনে সম্ভব? আমি তো এখনো তোমার কাছ থেকে টাকা নিয়ে হাত খরচ চালাই। বউকে কি খাওয়াবো? তুই যে কি রোজগার করে খাওয়াবি সেটা আমি খুব ভালো করেই জানি। খাওয়ার কথা তোকে চিন্তা করা লাগবে না। কিন্তু কিন্তু কি? মেয়েটা তোর থেকে 1 বছরের সিনিয়র। আমার থেকে সিনিয়র মানে? সিনিয়র। এ আম্মু, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? এমনিতেই আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করছো, আবার এখন বলছো মেয়ে আমার থেকে সিনিয়র। তো সমস্যা কি? সমস্যা কি মানে? আরে ছেলেরা সব সময় তাদের থেকে জুনিয়র মেয়েকে বিয়ে করে, এটাই সমাজের নিয়ম। কোন হাদিসে লেখা আছে যে সিনিয়র মেয়েকে বিয়ে করা যাবে না? দেখো আম্মু, এটা পসিবল না। আজকে যদি মেয়ে আমার থেকে ছোট হতো তাহলে বিয়ের কথা চিন্তা করতাম। আরে আমরা তো মনে করেছিলাম আমার মেয়ে হবে আর রাবিয়ার ছেলে হবে, কিন্তু উল্টো হয়ে গেল। রাবিয়ার আগে মেয়ে হয়ে গেল, তারপর তুই জন্ম নিলি। যদি রাবিয়ার ছোট মেয়ে থাকতো তাহলে তোকে তার সাথেই বিয়ে দিতাম, কিন্তু এখন তো রাবিয়ার একটাই মেয়ে, তাই তোকে তাকেই বিয়ে করতে হবে। এ আম্মু, তুমি কি মানুষ? নিজের ছেলের সাথে কেউ এমন করে? মেয়েটা অনেক ভালো, দেখতেও মাশাআল্লাহ। তুই একবার ওকে দেখলে চোখ ফেরাতে পারবি না। আর ও অনার্স 3য় বর্ষে পড়ে। কি 3য় বর্ষে মানে? 3য় বর্ষে পড়ে। এ আম্মু, তুমি কি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছো? মেয়ে আমার থেকে 2 ক্লাস সিনিয়র আর বয়সে 1 বছর সিনিয়র, এটা কেমনে সম্ভব? লোকজন কি বলবে আমাকে? যার যেটা ইচ্ছা সেটা বলুক। তুই আজকে তাড়াতাড়ি বাসায় আসবি, ব্যাস। কিন্তু আম্মু, পুরোটা না শোনার আগেই চলে গেল। দূর শালা, মেজাজটাই খারাপ করে দিল। হায় রে বন্ধুরা, আমাকে কি বলবে? বলবে যে আমি একটা বুড়িকে বিয়ে করেছি। হায় আল্লাহ, উঠিয়ে লও আমাকে। চলুন এবার কলেজে যেতে যেতে আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শিহাব, আপাতত স্টুডেন্ট। বাকি পরিচয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন। কলেজে গিয়ে মনমরা হয়ে বসে আছি, এমন সময় 2 হারামির আগমন। কি রে ফইন্নি, একা একা বসে কি ভাবছিস এখানে? মামা শেখাখানি নাকি? এ হারামির দল, চুপ থাক, এমনিতেই টেনশনে আছি। কেন রে, কি হয়েছে? আম্মু আমার বিয়ে ঠিক করেছে, বিকালে মেয়ে দেখতে যাব। আরে মামা, তোর লাক অনেক ভালো। প্রেম টেম সারা ডিরেক্ট বিয়ে। তো ট্রিট দিচ্ছিস কবে? তোর বাল দিব শালা, মেয়েটা আমার থেকে সিনিয়র। বাহ, সব কিছু তো ভালোই দেখছি। তুই তো সিনিয়র মেয়েকে বেশি পছন্দ করিস, তোর জন্য ভালোই হবে। আরে হারামখোর, সিনিয়র পছন্দ করি ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে সিনিয়র কাউকে বিয়ে করব। হালার পুত, তামান্নাপুর পেছনে পেছনে ঘুরতে যেয়ে ভুলে গেলি উনি কি সিনিয়র না? ধুর, তামান্নার সাথে অন্য কাউকে মিলাবি না। তামান্না হলে তো কোনো কথাই ছিল না। কেন, তামান্নার মধ্যে কি আছে? চুপ কর শালা, এখন একটা বুদ্ধি দে, কি করে বিয়েটা বন্ধ করা যায়। মেয়েটা দেখতে কেমন? কি করে বলবো, এখনো তো দেখিনি। আগে দেখে আয়, মেয়েটাকে আগে দেখ। তোর পছন্দ হলে বিয়ে করিস, না হলে করিস না। কিন্তু আম্মু তো ওর সাথে বিয়ে দিবে। আরে তুই আগে দেখে আয়, সুন্দর হলে আমাকে বলিস, আমি নিজেই করব। আমারও অনেক ইচ্ছা সিনিয়র বউকে আদর করার। এই তুই মানুষ শালা, আমি আছি আমার টেনশনে আর তুই মজা নিচ্ছিস। মজা না, আগে দেখে আয়, তারপর বাকিটা পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। এরপর 3 জনে মিলে ক্লাসে চলে গেলাম। আমি 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম। দেখলাম আম্মু কার সাথে যেন ফোনে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে বলল, ওই তাড়াতাড়ি কর, তোর হবু শাশুড়ি কল দিয়েছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আম্মু কার সাথে কথা বলছে। এদিকে এর আগে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেডি হয়ে সিএনজি করে রাবেয়া আন্টির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 ঘন্টা পর একটা বাসার সামনে গিয়ে গাড়িটা থামলো। আমি আর আম্মু ভেতরে গেলাম। আম্মুকে দেখে একটা মহিলা দৌড়ে এসে জড়িয়ে ধরে মরা কান্না করতে লাগলো। আমি আম্মুর বান্ধবীকে কোনোদিন দেখিনি, তাই চিনতে পারছি না কোনটা আম্মুর বান্ধবী। এদিকে আম্মুর কাণ্ড দেখে আমার গা জ্বলে যাচ্ছে। এই মহিলার এত আবেগ কোথায় থেকে আসে কে জানে। এই দেখলাম ভালো, আমার এখন দেখি কান্না করছে। আমাকে তো শালা বোম মারলেও কান্না বেরোবে না। যাই হোক, একটু পরে রাবিয়া আন্টি আমার দিকে তাকালো। আম্মু ইশারায় আমাকে সালাম দিতে বলল। আমার আর বুঝতে বাকি রইল না এটাই আমার বান্ধবী। আমিও সালাম দিলাম।
এরপর আন্টি আমার কাছে এসে বলল, এই সুফিয়া, এটা তোর ছেলে নাকি? এটাই তোর হবু জামাই। আল্লাহ, কত বড় হয়ে গেছে। জানো বাবা, তোমার সেই ছোট্টবেলায় দেখেছিলাম তুমি কত হিসু করে দিয়েছিলে আমার গোলে, তার হিসেব নেই। যা কথা বলছি এখানে, আর উনি চলে গেলেন। আমি ছোটবেলায় কোথায় হিসু করেছি, কোথায় ইয়ে করেছি, হায় রে আল্লাহ, উঠাইয়া লও আমারে। যাই হোক, তারপর আমি রুমে এসে সোফায় বসে পড়লাম, আর আম্মু এবং রাবে আন্টি আমাকে রেখে কথা বলতে বলতে উপরে চলে গেল। আমি একাই অবলার মতো সোফায় বসে রইলাম, আমার পাশে কেউ নেই, একটু সহমর্মিতা দেখানোর জন্য। একটু পর আম্মু নিচে আসলো, নিচে এসে আমাকে বলল, এই মুখ এমন করে রাখছিস কেন? একটু হাসি মুখে থাক। হায় রে আম্মু, তুমি তোমার ছেলের মন বুঝলে না, আমার কান্না আসছে এখানে। চুপ কর শয়তান, একটু পর বউ আসবে তোর সাথে দেখা করতে। আর কতক্ষণ লাগবে বউয়ের আসতে? তর সইছে না নাকি? একটু অপেক্ষা কর, বউ চলে আসবে। ওকে। এরপর আমি আবারও চলে গেলাম। আমি সোফার উপরে একা একা বসে আছি, প্রায় 45 মিনিট হয়ে গেল। কোথায় বউ আসবে, কোথায় কি, কাউকে তো দেখতে পাচ্ছি না। মহারানীর কোনো খবরই তো নেই। অনেকক্ষণ পর মহারানীকে দেখতে পারলাম। দেখলাম মহারানীটা উপর থেকে নিচে নেমে আসছে। মহারানীকে দেখে তো আমি পুরাই টাসকি খেয়ে গেলাম। আরে বুঝতে পারছেন না তো? ধুর, আপনারা কিভাবে বুঝবেন? আপনারা তো আর দেখছেন না। আরে এটা তো আর কেউ না, আমাদের তামান্না আপু, যার পিছনে পিছনে আমি এতদিন ঘোরাঘুরি করছিলাম। তার মানে তামান্নাই রাবেয়া আন্টির মেয়ে। আহা, তামান্না আমার বউ হবে, এ যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো। যাই হোক, তামান্না একটা শাড়ি পরে এসেছে। আমি তো ওকে দেখে হাঁ করে তাকিয়ে রইলাম। আমার এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে আম্মু আমাকে টোকা দিল। তারপর বাস্তবে ফিরে আসলাম। তামান্না এসে আমাকে চা দিল। আমার মনের মধ্যে তো তখন লাড্ডু ফুটছে। বিদ্যা বালানের গানটা মনের ভিতরে বাজতেছে, উলালা উলালা তুহি মেরি ফ্যান্টাসি। তামান্না এসে আম্মুকে সালাম দিয়ে ভিতরে চলে গেল। আমিও সোফায় বসে রইলাম। আম্মু অনেকক্ষণ রাবেয়া আন্টির সাথে বসে গল্প করলো। তারপর বিয়ের দিন তারিখ ঠিক করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি, সানি আর আয়মানকে গ্রুপ কল দিলাম। কিরে হারামির দল, কোথায় তোরা? কেন, কি হয়েছে? সেটা পরে বলবো, তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে আয়, তোদের ট্রিট দিব। ট্রিটের কথা শুনে দুজনে লেজ উঠিয়ে চলে আসলো। সন্ধ্যায় ওদের সাথে রেস্টুরেন্টে গেলাম। মামা, ঘটনা কি? হঠাৎ করে টিট? দোস্ত, কাম তো হয়ে গেছে। কি মেয়ে পছন্দ হয়েছে নাকি? ঠিক বলেছিস। কিন্তু তুই তো বললি বিয়েটা করবি না। আরে সেটা তো আগে বলছিলাম, কিন্তু পাত্রীকে দেখার পর সবকিছু ঠিক হয়ে গেছে। তা পাত্রীটাকে? তোদের তামান্না আপু। আমাদের ক্যাম্পাসে তামান্না আপু নাকি, যার পিছনে পিছনে তুই কুত্তার মতো হাঁটতি? এই হালার পুত, চুপ কর। আমি কারো পিছনে ঘুরি নাই। আর হ্যাঁ, সেই তামান্নাই আম্মুর বান্ধবীর মেয়ে। সিরিয়াসলি দোস্ত, এইটা তো মেঘ না চাইতে বৃষ্টি আসার মতো। আজকে যা ইচ্ছা খেয়ে নে, টাকা আমি দিব। তো বিয়ে কবে? আগামী শুক্রবার। কাল থেকে কেনাকাটা শুরু। তোরা আর কেউ এই সপ্তাহে যাস না, অনেক কাজ আছে। ওকে। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। রাতে কিছুতেই ঘুম আসছে না। ভাবছি তামান্নাকে কল দিয়ে কিছুক্ষণ প্রেম করব। না থাক, বিয়ের পর চুটিয়ে প্রেম করা যাবে। এই কয়দিন একটু পার্ট নিয়ে থাকি। একদিনে সবাই মিলে কেনাকাটা শেষ করলাম। আস্তে আস্তে বাসায় মেহমান আসতে শুরু করেছে। আমি সবাইকে ইনভাইট করে দিছি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন অনেক ধকলের পর অবশেষে আমাদের বিয়েটা সম্পন্ন হয়ে গেল। আমি জানি, আর আইমান ছাদে বসে বসে গল্প করছি। এদিকে তামান্না বাসর ঘরে বসে আমার জন্য অপেক্ষা করছে। আমার তো আর এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে না, কিন্তু হারামিগুলো আমাকে যেতে দিচ্ছে না। রাত প্রায় 12টা। আমি এখনো ছাদে বসে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় আম্মু আসলো। কি রে, তুই এখানে বসে আছিস যে? তো কি করব? কি করবি মানে? যা ঘরে যা। মেয়েটা সেই কখন থেকে একা একা বসে আছে। আন্টি, আমরা ওকে অনেক বলেছি, কিন্তু আমাদের কথা শুনছে না। পুরোটা মিথ্যা। আমি সানির কথাগুলো শুনে ওর দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। তখন আম্মু বলল, যা তাড়াতাড়ি ঘরে যা। ঠিক আছে যাচ্ছি, তুমি নিচে যাও। একটু পর আম্মু চলে গেল। আমি সানিকে একটা লাথি দিয়ে বললাম, এই হারামখোর, তুই আমাকে অনেকবার যেতে বলছিস তাই না? শালা, তোর জন্য আমি যেতে পারছি না, আর তুই বলছিস আমাকে যেতে বলছিলি? আরে মামা, রাগ করস কেন? আন্টিকে একটু পাম দিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুই বাসের ঘরে যা। ওকে, যাচ্ছি, দোয়া করিস দোস্ত। এই শোন। বল। মানে বিড়ালটা ভালো করে মারিস, তোর ক্ষমতা দেখিয়ে দিবি, না হলে গোটা পুরুষ জাতি তোকে ধিক্কার দিবে। চুপ কর হারামি, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। যদি বেঁচে থাকিস তাহলে কাল দেখা হবে।
আমি একটা হাসি দিয়ে নিচে চলে আসলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, কেমন যেন ভয় লাগছে, আবার লজ্জাও। আহারে, নিজের ঘরে নিজের যাবো আর সেখানে ভয় লাগছে। 1 কেজি সাহস নিয়ে দরজা খুললাম, ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। তামান্নার দিকে তাকাতেই দেখলাম তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছিল। আমাকে দেখে ফোনটা রেখে দিল আর চুপচাপ বসে রইল। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম, ভাবছি সে হয়তো আমাকে সালাম করবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও দেখলাম সে বসে আছে। আমি মনে করছি আমি জুনিয়র, তাই হয়তো আমাকে সালাম করতে লজ্জা লাগছে, বা করবে না, যাক করা লাগবে না, একটা সালামে কিছু যায় আসে না। আমি গিয়ে খাটের উপর বসলাম, তখন তামান্না বলল, তোর সাথে আমার কিছু কথা আছে। বাহ, শুরুতেই তুই? আমি বললাম, কি কথা বলেন। আমি তোকে স্বামী হিসেবে মানতে পারবো না। মুহূর্তে যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজেকে শক্ত করে বললাম, কেন পারবে না? আর সেই কথা বিয়ের আগে বলেননি কেন? বলিনি কারণ আম্মুর কথার উপরে আমি কোনো কথা বলতে পারবো না। তাছাড়া বাবা অসুস্থ, এখন যদি বিয়েটা না করি তাহলে বাবা হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। আপনার মা বাবার কথা চিন্তা করে আমার লাইফটা নষ্ট করে দিলেন কেন? আপনার যদি বিয়েতে মত না থাকতো আপনার বাবা মাকে বলতেন। বলে কোনো লাভ হবে না, ওরা আমার কোনো কথাই শুনবে না। তাহলে আমাকে বলতেন, আমি আম্মুকে বলে দিতাম যে আমার আপনাকে পছন্দ হয়নি। আমি রিয়াদকে অনেকবার বলেছি পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু ও এখন নাকি কিছু করতে পারবে না, কিছুদিন সময় লাগবে। এখন আবার এই রিয়ারটাকে? আমার বয়ফ্রেন্ড। তো এখন কি চান আপনি? আমি এখন আপনার জন্য কি করতে পারি? ডিভোর্স। তোকে আমাকে ডিভোর্স দিয়ে দিতে হবে। ডিভোর্স তো আর বললেই হয়ে যাবে না, কমপক্ষে 6 মাস তো আমাদের একসাথে থাকতেই হবে। কি 6 মাস? তোকে আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। ডিভোর্স পেতে হলে 6 মাস সহ্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আর একটা কথা, কি? এই 6 মাস আমার উপর কোনোভাবে স্বামীর অধিকার খাটাতে আসবি না। ওকে, কিন্তু এই 6 মাস সবার সামনে অন্তত বউয়ের মতো থাকবেন। মা যদি জানতে পারে অনেক কষ্ট পাবে, আর আমি মায়ের কষ্ট সহ্য করতে পারি না। আচ্ছা ঠিক আছে। তারপর আমি রুম থেকে চলে যাচ্ছিলাম, এমন সময় আবারও তামান্না বলল, এই কই যাস? বাহিরে যাই। এখানে থেকে কি করব? না, তুই বাইরে যাবি না। কেন? বাইরে গেলে সবাই সবকিছু বুঝতে পারবে। বাহ, বুদ্ধি আছে দেখছি। এরপর আমি খাটে ঘুমাতে যাব, এমন সময় তামান্না আবারও চিৎকার দিয়ে বলল, এই কি করছিস? কেন ঘুমাবো না? তো খাটে কেন? তাহলে কোথায় ঘুমাবো? তুই খাটে ঘুমাতে পারবি না, সোফায় ঘুমা। কেন, খাটে ঘুমালে সমস্যা কি? বললাম না তোকে স্বামী হিসেবে মানি না, তাহলে এক খাটে দুজনে ঘুমাবো কেন? আমি আর কিছু না বলে একটা বালিশ সোফায় রেখে বারান্দায় চলে গেলাম। ভাবতে লাগলাম কোন অপরাধের কারণে আল্লাহ এত শাস্তি দিচ্ছে আমাকে। বাহিরে তাকিয়ে দেখি সবাই ব্যস্ত, বাবুর্চিটা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, আম্মুও সবার সাথে বসে গল্প করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার রুমে চলে আসলাম, দেখলাম তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে আবারও ফোনটা রেখে দিল। আমি লাইট বন্ধ করে ঘুমাতে যাব, এমন সময় আবারও তামান্না বলল, কিরে, লাইট অফ করছিস কেন? তো লাইট জ্বালিয়ে কেউ ঘুমায় নাকি? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই লাইট দে। ধুর, এই ঘরেই থাকবো না। এই কই যাস? জাহান্নামে। আপনি তো আমাকে বিশ্বাস করছেন না, এখানে থেকে কি করব? আচ্ছা ডিম লাইট জ্বালিয়ে রাখ। আমি আর কিছু না বলে ড্রিম লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙবে তামান্নার মায়াবী মুখটা দেখে। আহা, কি সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে নিষ্পাপ একটা শিশু ঘুমাচ্ছে। হুমায়ুন আহমেদ বলেছিল, যে মেয়েকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। তামান্নাও সেই হুমায়ুন আহমেদের অজানা সুন্দরী পরী। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ওর ঘুমটা ভেঙে যায়। আমাকে দেখার আগে আমি আবারও ঘুমিয়ে থাকার ভান করলাম। তামান্না উঠে ফ্রেশ হতে চলে গেল, আমিও উঠে নাস্তা করে বাহিরে চলে গেলাম। সানি আইমানকে গতকাল রাতের সব ঘটনা খুলে বললাম। সত্যি তামান্না তোর কাছে ডিভোর্স চাইছে? তো আমি কি মিথ্যা বলতেছি? তো এখন কি করবি? দেখা যাক, ডিভোর্স দেওয়া ছাড়া কোনো অপশন নাই। তোদের পরিচিত কোনো উকিল আছে? আমার কাকা আছে। আচ্ছা, আমি তোকে সব কাগজপত্র দিব, তুই তোর কাকার সাথে কথা বলে রাখ। ওকে চল, এখন মন খারাপ করে বসে থেকে লাভ নেই, একটু ঘুরে আসি। ঠিক বলছিস। আচ্ছা ঠিক আছে, চল তাইলে। সারাদিন ওদের সাথে ঘোরাঘুরি করে রাত 9টায় বাসায় আসলাম। দেখি আব্বু আম্মু সবাই রেগে আগুন হয়ে আছে। কি রে, তুই সারাদিন কোথায় ছিলি? এই তো সানিয়া আর আইমানের সাথে। মোবাইল ধরছিস না কেন? সাইলেন্ট ছিল। তোর মধ্যে কোনো সেন্স নাই? বাসায় নতুন বউ রেখে বাইরে ঘুরতে লজ্জা করে না? এমন বউ দিয়েছো যে আমার লাইফটা শেষ করে দিল। কি বললি? না কিছু না। খেতে আয়। খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি। আর কোনো কথা না বলে সোজা রুমে চলে গেলাম। গিয়ে দেখি তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে ফোনটা রেখে দিল। ও এইসব কাণ্ড দেখে মাথায় পুরো রক্ত উঠে গেল। ও আমাকে দেখে বলল, এই ডিভোর্সের ব্যাপারে কিছু করলি?
উকিলের সাথে কথা হয়েছে অন্তত 6 মাস একসাথে থাকতে। তোকে তো আমার 1 সেকেন্ডও সহ্য হয় না। না হলে এখানে আছেন কেন? চলে যান এখান থেকে। এতই যখন তারা বিয়ে করেছিলেন কেন? তোকে বিয়ে করতে আমার বইয়ে গেছে, নিজেকে কখনো আয়নায় দেখেছিস? ওর সাথে আমার যায়? ভদ্রভাবে কথা বলুন, এটা আমার বাসা, আপনার নয়। তোর বাসা থেকে আমাকে ধমকাচ্ছিস? লজ্জা হওয়া উচিত তোর। ধুরবাল, ভালো লাগে না। কেন যে এই ফালতু মেয়েকে বিয়ে করতে গেলাম কে জানে। রুম থেকে বের হয়ে সোজা ছাদে গেলাম। ছাদে অনেকক্ষণ বসে থাকার পর রুমে চলে আসলাম। এখনো দেখছি তামান্না কার সাথে যেন ফোনে কথা বলছে। আমাকে দেখে আরো হেসে হেসে কথা বলতে লাগলো। কিছু না বলেই বালিশ নিয়ে সোজা সোফায় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না বিছানায় নেই, হয়তো ওয়াশরুমে গেছে। মোবাইলটা টেবিলের উপর রাখা। আমি তাড়াতাড়ি উঠে মোবাইলটা হাতে নিলাম। বাহ, লক করা নাই তো। ফোনটা হাতে নিয়ে সাথে সাথে মেসেজগুলো দেখতে লাগলাম। মেসেজগুলো দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি নাম্বারটা নিয়ে নিলাম। দরজার আওয়াজ শুনে মনে হচ্ছে তামান্না আসছে। আমি ফোনটা রেখে তাড়াতাড়ি করে বাহিরে চলে গেলাম। এভাবেই তামান্না আর আমার দিনগুলো যেতে লাগলো। আমি কলেজে যাওয়া শুরু করলাম। পরের দিন থেকে তামান্নাও যায়। আম্মু বলেছে দুজনকে একসাথে যাওয়ার জন্য, কিন্তু তামান্না আমাকে পার্সোনালি নিষেধ করেছে। আর তাই দুজনে বাসা থেকে একসাথে বেরোলেও একসাথে কলেজে যাই না। সেদিন ক্লাস শেষ করে বাহিরে এসে দেখি তামান্না তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আর অনেক হাসাহাসি করছে। আমার তো এসব দেখে রক্ত মাথায় উঠে গেল। আমি ওর কাছে গিয়ে বললাম, চলেন। কোথায় যাব? বাসায় যেতে হবে। তুই যা, আমি যাব না তোর সাথে। তুই করে বলাতে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। আম্মু বলেছে আপনাকে সাথে নিয়ে বাসায় যেতে। ওই কুত্তা, তোকে না বলেছি আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না? যা তুই তোর মাকে নিয়ে। মাকে নিয়ে একদম বাজে কথা বলবেন না। বললে কি করবি? আপনি বাসায় চলুন। তাই বলে আমি ওর হাতটা ধরে টেনে বাসায় নিয়ে আসতে চাই না। এমন সময় ঠাস করে আমার গালে একটা চড় বসিয়ে দিল। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার, বেয়াদব কোথাকার? এটা বলে তামান্না উঠে সেখান থেকে চলে গেল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। লজ্জায় মাথা কাটা গেল। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে পাশে একটা পার্কে এসে বসে রইলাম। এমন সময় তামান্না মোবাইল থেকে নেওয়া নাম্বারটার কথা মনে পড়লো। চিন্তা করলাম কল দেব, কিন্তু না, দিলাম না। নাম্বারটা সেভ করে নিলাম। নাম্বারটা সেভ করার সাথে সাথে ইমো অ্যাকাউন্ট চলে আসলো। তারপর ইমো অ্যাকাউন্টের প্রোফাইলে গিয়ে ছেলেটার ছবি দেখলাম। একটু হ্যান্ডসাম ছেলে, একটা বাইকের উপর বসে আছে। মনে হয় এই ছেলের সাথে তামান্নার রিলেশন চলছে। ছেলেটাকে দেখে আমার কেমন যেন মনে হলো প্লে বয়। আমি ছবিটা নিয়ে আমি আমার বন্ধুদের গ্রুপে ছবিটা দিয়ে দিলাম আর বললাম, যদি কেউ এই ছেলেকে কোথাও দেখে থাকেন তাহলে যেন সাথে সাথে আমাকে কল করে। তারপর সেখানে আরো কিছুক্ষণ থাকার পর বাসায় চলে গেলাম। বাসায় আসার সাথে সাথে আম্মু ঠাস করে একটা চর বসিয়ে দিল। আমি আবুলের মতো দাঁড়িয়ে রইলাম। মারলে কেন? বেশ করেছি, তোকে আরো মারা উচিত। কেন, কি করেছি আমি? লজ্জা করে না তোর বউ থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাস? মানে কে তোমাকে এসব কথা বলেছে? তোকে একটা মেয়ের সাথে দেখিনি? তামান্না তোকে নিষেধ করার জন্য তুই সবার সামনে তামান্নাকে চর মারিসনি? এ কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়বে। আম্মু, আমার কথাটা শোনো। তুই কোনো কথা বলবি না আর আমাকে আম্মু বলে ডাকবি না। আমি কখনো চিন্তাও করতে পারিনি যে তুই এত খারাপ হয়ে যাবি। আম্মু, এসব মিথ্যা। আমি জানি না, তুই আমার চোখের সামনে থেকে চলে যা, তোকে যেন আর না দেখি। ধুর, কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠলাম। এমনি সকাল থেকে আমার সাথে যা যা ঘটছে, এদিকে আম্মু আমাকে বিশ্বাস করছে না। ব্যাগটা ঘাড়ে নিয়ে বাইরে চলে গেলাম। বাইরে এসে একটা জায়গায় বসে রইলাম। অনেক রাত হয়ে গেছে, কি করব কিছু বুঝতে পারছি না। রাতে বাসায় না গিয়ে সানির বাসায় চলে গেলাম। কি রে, রাতের বেলায় তুই এখানে? কেন, সমস্যা হচ্ছে নাকি? সমস্যা হলে বলে দিয়ে চলে যাই। আরে ধুর, সমস্যা হবে কেন? তোকে তো কোনোদিন ভুলেও বাসায় নিয়ে আসা যায় না। আজকে এভাবে চলে আসলি তাই বললাম আর কি। আচ্ছা বাদ দে, ভেতরে আয়। তারপর আমি সানির মা বাবাকে সালাম দিয়ে ভেতরে গিয়ে ব্যাগটা রেখে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এসে দেখি বাবা বারবার কল দিচ্ছিল। আমি ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে রাখলাম। একটু পর সানির মা এসে খাওয়ার জন্য দেখে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। এবার সানি বলল, এবার বলতো কাহিনীটা কি? তারপর আমি সানিকে সবকিছু খুলে বললাম। আমার কথাগুলো শুনে সানি বলল, আচ্ছা তাহলে এই ঘটনা। আচ্ছা, তো কাকার সাথে ডিভোর্সের ব্যাপারে কথা বলেছিস? কিছুদিনের মধ্যে কাগজপত্র চলে আসবে। তুই একটু বলে সবকিছু তাড়াতাড়ি করতে বলতো। আচ্ছা ঠিক আছে।
তারপর সানির সাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সানিদের বাসা থেকে সরাসরি কলেজে চলে গেলাম। ক্লাস করতে ভালো লাগছে না, তাই বাইরে এসে আমি, সানি আর আইমান গাছতলায় বসে আছি। দেখলাম তামান্না একটা ছেলের সাথে বাইকে করে কলেজে আসছে। বাইক থেকে নেমে ছেলেটার হাত ধরে উপরে যেতে লাগলো। দেখে আমার মাথা খারাপ হয়ে গেল, কারণ সে তো এখনো আমার বউ, আমি তো এখনো ডিভোর্স দেইনি। ডিভোর্স হওয়ার পর সে যা খুশি তাই করুক, কিন্তু এখন কেন এসব করতে হবে? রাগে আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। আমি সেখান থেকে উঠে তামান্নার দিকে যেতে লাগলাম। কি রে, কই যাস? এই তো একটু আসছি। দাঁড়া, আমরাও আসছি। ওকে। তারপর সবাই একসাথে তামান্নার কাছে গেলাম। তামান্নার কাছে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এই ছেলের হাত ধরে আছেন কেন? আমি কার হাত ধরবো না ধরবো সেটা আমার ব্যাপার, তোর কি? অবশ্যই আমার সমস্যা, ভুলে যাবেন না এখনো আপনি আমার স্ত্রী। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তোকে বলেছি না আমার উপর স্বামীর অধিকার খাটাতে আসবি না। আপনি না মানলেও আমার কিছু করার নেই, কারণ আপনি এখনো আমার স্ত্রী। আমাদের এখনো ডিভোর্স হয়নি। আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। যদি না চলি কি করবি? দেখবেন কি করতে পারি। দেখা তুই কি করতে পারবি। তাই বলে আমি তামান্নার দিকে আস্তে আস্তে এগোতে লাগলাম, আর সে পিছাতে লাগলো। আমি তার কাছে গিয়ে তামান্নার পাশে থাকার ছেলেটাকে একটা ঘুষি মারি। আমার কর্মকাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে আছে। ছেলেটার কলার চেপে ধরলাম। এই শালার পুত, কি নাম তোর? লজ্জা করে না অন্যের বউয়ের সাথে প্রেম করতে? তুই জানিস আমি কে? তুই আমেরিকার প্রেসিডেন্ট হলেও আমার দেখার টাইম নাই। তোকে যদি আর একবার তামান্নার সাথে দেখি তাহলে তোর খবর আছে। তুই আমার গায়ে হাত তুলছিস না? দেখ তোর কি হাল করি। তাই বলে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করতে গেল। তখন আমি ওর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে একটা আছাড় মেরে ভেঙে ফেললাম। তারপর আরো একটা ঘুষি মারলাম। এবার ওর ঠোঁট কেটে রক্ত বেরোতে লাগলো। সানি আর আইমান আমাকে সেখান থেকে টেনে নিয়ে গেল। তামান্না আমায় রেগে যাওয়া দেখে ভয়ে কাঁপতে লাগলো। সানি আর আইমানের সাথে নিচে চলে আসলাম। তারপর কলেজের পিছনে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। কিছুই ভালো লাগছে না, কলেজ ছুটি হয়ে গেছে। সানি, আমি আর আইমান বসে রইলাম। অনেকক্ষণ পর আমরাও উঠে হাঁটা দিলাম। পরে সানি আর আইমানের থেকে বিদায় নিয়ে বাসার দিকে রওনা দিলাম। ওরাও ওদের বাসায় চলে গেল। দুপুরবেলা রাস্তায় মানুষজন খুব একটা বেশি নেই, একেবারে নেই বললেই চলে। খেয়াল করলাম দুইটা ছেলে সিগারেট টানতে টানতে আমার পিছনে আসতে লাগলো। আর একটু সামনে যাওয়ার পর আরেকটা গলি থেকে 4 জন বেরিয়ে আসলো, দেখতে মাস্তান টাইপের। সবাই একসাথে আমার পিছু পিছু আসতে লাগলো। হঠাৎ করে একটি ছেলে পিছন থেকে আমার ঘাড়ে হাত রেখে চাপ দেয়। তাই দেখে আমি পিছনে তাকাই। আগুন আছে, সিগারেট খাবো? সরি, আমি ওসব খাই না। আইসে আমার লোক কে ছিলে, ওইসব খাই না। কি ব্যাপার, আপনাদের সমস্যা কি? আমার কোনো কথার উত্তর না দিয়ে একটা ছেলে আমার কাছে এসে আমার মুখটা চেপে ধরে, আর বাকি সবাই আমার উপর ঝাঁপিয়ে পড়ে। একা ছিলাম তাই সবার সাথে পেরে উঠতে পারিনি। ওরা সবাই অনেক বাজেভাবে আমাকে মারে। 2 জন আমার হাত ধরে রাখে, আর বাকিরা আমার গালে, বুকে, পেটে ঘোরাতে থাকে। মুখ দিয়ে রক্ত পড়ছে। আমি ওদের মার সহ্য করতে না পেরে শুয়ে পড়লাম। দেখলাম তামান্না আর ওই ছেলেটা বাইক নিয়ে আসলো। ছেলেটা সবাইকে বলল, মরে গেলে নদীতে নিয়ে গিয়ে লাস্টে ফেলে দিস। তাই বলে ওরা চলে গেল। তামান্না ছেলেটার কথা শুনে হাসতেছে। এরপর দুজনে বাইক নিয়ে চলে গেল। এমন সময় হঠাৎ করে একটা ছেলে লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে। এরপর আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। দেখলাম আইমান আর সানি পাশে বসে আছে। এখন কেমন লাগছে? মোটামুটি ভালো। আম্মু কই? আন্টি এতক্ষণে এখানে ছিল, আমরা তাকে জোর করে বাসায় পাঠিয়ে দেই। এই 2 দিন আন্টি এখানে থেকে থেকে তিনিও অসুস্থ হয়ে গেছেন। তার মানে 2 দিন পর আমার জ্ঞান আসলো। শরীরের প্রত্যেকটা অঙ্গ ব্যথা করছে। অনেক কষ্টে উঠে বসলাম। তারপর ওদেরকে বললাম, তামান্না এসেছিল কি? একবার এসেছিল, ওর বাবা নাকি অসুস্থ, সেখানে চলে গেছে। ও আচ্ছা। তো তোর এই অবস্থা কি করে হলো? এই তুই কি বলছিস? ও ঠিকমতো কথা বলতে পারছে না, আর তুই ঘটনা জিজ্ঞেস করছিস? আচ্ছা তোরা সবাই বাসায় চল, বাসায় গিয়ে তোদের সব কিছু বলবো। এখন বাসায় যাওয়া যাবে না, ডাক্তার বলেছে তোকে হাসপাতালে আরো 2 দিন থাকতে হবে। এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে একটা কল দে, আজকেই এখান থেকে চলে যাব। তারপর আম্মু হাসপাতালে আসলো। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। তারপর ডাক্তারের থেকে পারমিশন নিয়ে বাসায় চলে গেলাম। সেদিন রাতে সানি আর আইমান আমার সাথেই ছিল। রাতে ওদের দুজনকে সবকিছু খুলে বলি। তারপর আমি সানিকে বললাম তাড়াতাড়ি করে ডিভোর্স পেপার রেডি করতে। সেদিন রাতে 3 জন একসাথে ঘুমিয়ে পড়লাম। পরের দিন দেখি তামান্না ওর বাবার বাড়ি থেকে চলে এসেছে। আমাকে দেখে বলল, কিরে এখনো বেঁচে আছিস? আমি তো ভেবেছিলাম মারা গেছিস। রাগে আমার রক্ত গরম হয়ে গেল। সানি আর আইমান সবকিছু শুনে ফেলে। ওদেরকে দেখে তামান্না চোরের মতো ঘর থেকে বেরিয়ে গেল। সেদিন থেকে আমি আর ওর সাথে কথা বলি না, এমনকি আমি আমার নিজের রুমেও যাই না। অসুস্থতার জন্য কলেজে যেতে পারছি না। তামান্না ঠিকই কলেজে যাচ্ছে। ও যে কলেজে গিয়ে ঠিক কি করে তা আমি খুব ভালো করেই জানি। এভাবে আরো 1 সপ্তাহ পেরিয়ে গেল। তামান্নার আচরণ দিন দিন আরো খারাপ হতে লাগলো। একদিন সকালে ঘুরতে বের হয়েছি, এমন সময় ফাহাদের কল আসলো। কি রে, কি অবস্থা তোর?
এই তো আমরা ভালো, তোর কি অবস্থা? আমারও ভালো। তো কি মনে করে ফোন করলি? দোস্ত, তুই যে একটা ছেলে ছবি দিয়েছিলি মনে আছে? তো কি হয়েছে এখন? ওই ছেলেটাকে দেখলাম পার্কে একটা মেয়ে নিয়ে বসে আছে। আরে কি বলিস, কোন পার্কে? তারপর ফাহাদ আমাকে ঠিকানা দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তার মানে তামান্না কি কলেজের নাম করে পার্কে ঘুরতে গেছে? কেমন যেন খারাপ লাগছে। বিয়ের পর স্বামীকে রেখে অন্য ছেলের সাথে কেউ ঘুরতে যায়, আর ছেলেটা কেমন একটা বিবাহিত মেয়েকে নিয়ে ঘুরতে যায়। অথচ মা এসব কথা শুনে আমাকে সন্দেহ করে না। না, এত কিছু ভেবে লাভ নেই, এখন চুপচাপ পার্কে যাই। তারপর ওদের দুজনের কিছু ছবি তুলে নিয়ে আম্মুকে দেখাতে হবে, তাহলে ডিভোর্সটা দিতে খুব সুবিধা হবে। তাড়াতাড়ি পার্কে গেলাম, ফাহাদ সেখানে দাঁড়িয়ে আছে। তারপর ফাহাদ ও আমি দুজন পার্কের ভেতরে চলে গেলাম। দেখলাম সেই ছেলেটি যে লোক পাঠিয়ে আমাকে মেরেছিল আর তামান্না ও যার বাইকে ঘোরাঘুরি করে, ছেলেটা কি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু তামান্নার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না। আমার পিছন থেকে দেখে কেন যেন মনে হচ্ছে এটা তামান্না নয়। উল্টো পথে গিয়ে দেখি আমার ধারণাই ঠিক, মেয়েটা তামান্না নয়। তার মানে ছেলেটা এরকম আরো অনেক মেয়ের সাথে প্রেমের অভিনয় করে। শালাকে দেখলেই মনে হয় একটা প্লে বয়। আর কিছু না ভেবে চুপচাপ পকেট থেকে ফোনটা বের করে ভিডিও করতে লাগলাম। আহা কি সুন্দর, দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে, হাতে হাত রেখে হাসাহাসি করছে। আমি ফাহাদকে বললাম, তুই ভিডিও করতে থাক, আর আমি যেটুকু ভিডিও করেছি সেটা তামান্নাকে হোয়াটসঅ্যাপ করে দেই। তাই বলে সাথে সাথে তামান্নাকে ভিডিওটা পাঠিয়ে দিলাম। তামান্না ভিডিওটা দেখে আমাকে বারবার কল দিতে লাগলো, কিন্তু আমি কলটা রিসিভ করছি না, বারবার কেটে দিচ্ছি। তারপর সে আমাকে একটা মেসেজ করলো জায়গাটা কোথায় জানার জন্য। তারপর আমি পার্কের ঠিকানাটা লিখে তামান্নাকে পাঠিয়ে দিলাম। আমি আর ফাহাদ সেখানে দাঁড়িয়ে রইলাম। 10 মিনিট পর দেখলাম তামান্না পার্কে চলে আসলো। আমি তামান্নাকে দেখে আমি আর ফাহাদ দুজনে গাছের আড়ালে লুকিয়ে গেলাম। দেখছি তামান্না ছেলেটাকে পাগলের মতো খুঁজতে লাগলো। তারপর অনেক খোঁজাখুঁজি শেষে ছেলেটাকে দেখতে পাই। ছেলেটাকে দেখে কোনো কথা না বলে সোজা ছেলেটার কাছে গিয়ে শার্টের কলার ধরে করে 2টা চড় ছেলেটার গালে বসিয়ে দেয়। ছেলেটা সেটা দেখে তামান্নার দিকে রাগী চোখে তাকালো। এরপর তামান্না বলতে শুরু করলো, ছি, তোর লজ্জা করে না আমার সাথে রিলেশন চলাকালীন অন্য একটা মেয়ের সাথে কিভাবে ঢলাঢলি করতে? তুমি যা ভাবছো তা নয়, আমার কথাটা একবার শোনো। তোর কথা আর কি শুনবো? যা দেখার তা তো নিজের চোখেই দেখলাম। তামান্নার এসব কথা শুনে ছেলেটার পাশে থাকা মেয়েটিও অনেক রেগে গিয়ে ছেলেটাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। আমি আর ফাহাদ এসব দেখছি আর হাসছি। এবার ঠেলা সামলাও প্লে বয়। মেয়েটা চলে যাওয়ার পর ছেলেটা তামান্নার গালে একটা চড় বসিয়ে দেয়। সাথে সাথে লাগে রক্ত আমার মাথায় উঠে গেল। ইচ্ছা করছে ছেলেটাকে এখানে মেরে পুঁতে ফেলি, কিন্তু না, তামান্নাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আর তাই এবার সে বুঝুক ভালোবাসার মানুষ কষ্ট দিলে তা কেমন লাগে। বেশি আলকা পিরিত দেখালে এমনটাই হয়। ছেলেটা তামান্নাকে বলতে লাগলো, ওই তুই আমাকে ফারিয়ার সামনে অপমান করলি কেন? বেশ করেছি, তুই আমার সাথে রিলেশনে থেকে অন্য একটা মেয়ের সাথে কি করছিস? হ্যাঁ, কি তোর রিলেশন? হা হা হা, তুই ভাবলি কি করে আমি তোর সাথে রিলেশন করছি? মানে আমি কোনোদিন তোর সাথে রিলেশন করিনি। তোর সাথে যা ছিল সেটা হচ্ছে টাইম পাস। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা মেয়েকে আমি আমার বউ বানাবো? কেন আমাকে বিয়ে করতে পারবে না কেন? যে মেয়ে বিয়ের পর স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, বাসায় স্বামী রেখে অন্য একটা ছেলের সাথে রিলেশন করে, তাকে বিয়ে করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। প্রপোজ করার সময় মনে ছিল না? সবই মনে ছিল, কিন্তু আমি তো তোর সাথে রিলেশন করিনি। যা করেছি তা হচ্ছে টাইম পাস, টাকা নেওয়ার জন্য আর তোর শরীর ভোগ করার জন্য। টাকা তো অনেক আগেই খেয়েছি, কিন্তু তোর শরীরটা ভোগ করতে পারিনি। তাই এতদিন আমার নাটকটা চালিয়ে যেতে হলো। আমি বিয়ে করব ফারিয়াকে, ওর বাবার অনেক টাকা আছে। তোর বাবার কি আছে? এটা শুনে তামান্না ছেলেটাকে আর একটা চড় মারে। তারপর কান্না করতে করতে বলছে, তোর মতো বাটপার আমি আমার জীবনেও দেখিনি। আমি শুধুমাত্র তোর জন্য শিহাবকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর না। আজকে থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ, আর কোনো দিন আমার সামনে আসবি না। এটা বলে তামান্না কাঁদতে কাঁদতে বাসায় চলে যায়। আর এদিকে ছেলেটা গালে হাত দিয়ে আবুলের মতো দাঁড়িয়ে আছে। তামান্না কথা ভেবে খুব খারাপ লাগছে। বেচারি খুব ভালোবাসতো ছেলেটাকে। আবার আমার অনেক ভালো লাগছিল যে ফকির নিয়ে আমার সাথে অনেক বাজে ব্যবহার করেছে। এবার ঠেলা বোঝ, আর কিছুদিন অপেক্ষা কর, আমিও তোকে ডিভোর্স দিয়ে দিব। তখন বুঝবি এই শিহাব তোর জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। যাই হোক, আমি ফাহাদকে ধন্যবাদ দিলাম, কারণ সে আজকে খবরটা না দিলে ছেলেটা হয়তো তামান্নার সাথে ফিজিক্যাল রিলেশন করত। আল্লাহ বাঁচাইছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তারপর পকেট থেকে ফোনটা বের করে আমার বন্ধুদের সবাইকে একটা মেসেজ ফরওয়ার্ড করলাম, দুপুরে সবাই রেস্টুরেন্টে আসিস, আমি আজকে ট্রিট দিব। মেসেজটা পেয়ে সবাই লেজ উঠিয়ে রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসলো। এরপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। আইমান আমাকে জিজ্ঞাসা করলো, হঠাৎ এমন ট্রিট দিচ্ছিস কেন?
তারপর আমি সবাইকে সব ঘটনা খুলে বললাম। সবাই ঘটনা শুনে অনেক খুশি হলো। এরপর আমি সানিকে বললাম ডিভোর্স পেপার রেডি হতে আর কতদিন সময় লাগবে। সানি আমাকে বলল আর কিছুদিন সময় লাগবে। বিকেলে আর বাসায় গেলাম না, সবার সাথে বসে আড্ডা দিলাম। রাতে বাসায় ফিরলাম। সারাদিন বাসায় যাইনি, তাই বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কি রে, সারাদিন কই ছিলি? এই তো বন্ধুদের সাথে। এই অসুস্থ শরীর নিয়ে বন্ধুদের সাথে কি? এমনি বাসায় ভালো লাগছিল না তাই। এই, তোর তামান্নার সাথে কিছু হয়েছে নাকি? কই না তো। সেই দুপুরে কলেজ থেকে আসার পর থেকে রুমের মধ্যে একা একা শুয়ে আছে। খেতে বললাম, খাবার খাচ্ছে না, রুম থেকে বেরও হচ্ছে না। আমি কিছু জানি না, যদিও সবটা জানি, কিন্তু আম্মুকে বললাম না। দেখ তো বাবা, মেয়েটা কিচ্ছু খাচ্ছে না, এমন করলে তো শরীর খারাপ করবে। নিজের ছেলেকে না খেয়ে আছে সেদিকে খেয়াল নেই। আচ্ছা দেখছি কি করা যায়। হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়, আমি তোদের দুজনের জন্য খাবার রেডি করছি। তারপর আমি রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখলাম তামান্না উল্টো হয়ে শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসে পড়লো। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে এসে তামান্নাকে বললাম, আম্মু খাবার জন্য ডাকছে, খেতে চলেন। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খাও। আমি তো পুরাই অবাক হয়ে গেলাম। যেই মেয়ে আমাকে তুই ছাড়া কোনোদিন কথা বলেনি, আজকে সেই মেয়ে আমাকে তুমি করে বলছে। খাবেন না কেন? আম্মু বলল দুপুরেও তো কিছু খাননি, আপনার গালে এসব কিসের? ওসব কিছু না, মশা মারতে গিয়ে দাগ পড়েছে। তাড়াতাড়ি খেতে চলেন, সবাই বসে আছে। বললাম তো আমি খাবো না, তুমি যাও। কি আর করা, আমি খেতে চলে গেলাম। আমাকে একা দেখে মা বলল, কি রে, আসলো না খেতে? ও নাকি খাবে না, অসুস্থ। ও আল্লাহ, বলিস কি? ডাক্তারকে খবর দে তাড়াতাড়ি। আরে আম্মু এত চিন্তা করো না তো, এমন কিছু না, এমনি একটু অসুস্থ, ঠিক হয়ে যাবে। আমি আর কিছু না বলে খাবার খেয়ে রুমে যেতে লাগলাম। তখন মা বলল, বাবা শোন। আম্মু কিছু বলবে? আমি বলছিলাম কি, খাবারটা রুমে নিয়ে যা, ওর খিদে লাগলে খেয়ে নেবে। প্লিজ বাবা, খাবারটা রুমে নিয়ে যা। কি আর করার, নিজের অনিচ্ছা সত্ত্বেও খাবারটা রুমে নিয়ে যেতে হলো। তারপর খাবারগুলো টেবিলের উপর রাখলাম আর তামান্নাকে বললাম, ভাত নিয়ে আসছি, খেয়ে নিন, না হলে শরীর খারাপ করবে। আর কিছু না বলে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়লাম। তামান্না কিছু একটা বলতে গিয়েও বলল না। রাতে কিছু একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি তামান্না পাগলের মতো খাবারগুলো খাচ্ছে। আমি মুচকি মুচকি হাসছি আর মনে মনে বলছি, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। আমি না দেখার ভান করে শুয়ে আছি। তামান্না একবার খাবার খাচ্ছে আর একবার আমার দিকে তাকাচ্ছে। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে তো আমি অবাক, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তামান্না ওর কম্বলটা আমার গায়ে পেঁচিয়ে কোথায় যেন গেছে। উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর খাবার টেবিলে গিয়ে তো আমি আরও অবাক, কারণ আজ খাবার টেবিলে আমার সব ফেভারিট আইটেমগুলো সাজিয়ে রাখা হয়েছে। ঘটনা কি, আজ তো কোনো বিশেষ দিন না। তারপর আমি আম্মুকে জিজ্ঞেস করলাম, আজকে এত সব রান্না কেন? তামান্না নিজের হাতে আজ সব রান্না করেছে, শুধুমাত্র তোর জন্য। এ কথা শুনে আমি একটু চমকে গেলাম। আসলে মেয়েদের মন বোঝা একদমই সহজ বিষয় না। এরা কখন কি করে নিজেরাও জানে না। কিছু না বলে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বাহিরে চলে গেলাম। আজ বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছে না, একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। বসে বসে তো অনেক খেলাম, এবার একটু ফ্যামিলির পাশে দাঁড়াই। ইন্টারভিউ দিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে রাতে বাসায় আসলাম। তারপর সবাই একসাথে ডিনার করলাম। এরপর আমি রুমে গিয়ে বসে বসে একা একা মোবাইল চালাচ্ছি। এমন সময় তামান্না আসলো। আমি উঠে ছাদে চলে গেলাম। ছাদে বসে বসে কিছুক্ষণ গান শুনলাম। তারপর রুমে এসে দেখি তামান্না এখনো বসে আছে। কি ব্যাপার, আপনি এখনো ঘুমাননি? একটু পরে ঘুমাবো, তোমাকে একটা কথা বলবো তো তাই। বলেন। আমাকে আর আপনি করে বলতে হবে না, তো কি বলবো? এখন থেকে তুমি করে বলবে। নো থ্যাঙ্কস। তারপর খাট থেকে বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় তামান্না আবারও বলল, সোফায় না ঘুমাইলে হয় না? সোফায় না ঘুমালে কোথায় ঘুমাবো? এখন থেকে তুমি খাটে ঘুমাবে। কেন, আপনার বকা খাওয়ার জন্য নাকি চর খাওয়ার জন্য? দেখেন, আমারও একটা পার্সোনালিটি আছে। শুনো শিহাব, এতদিন যা কিছু করেছি তার জন্য সরি। আমি আর কিছু না বলে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। তুই কি ভেবেছিস তোর নরম নরম মিষ্টি কথায় আমি পটে যাব? তুই এখনো শিয়াবকে চিনিসনি। আমি তোকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমি যখনই তোর কাছে যেতাম তখনই অপমান ছাড়া আর কিছু পাইনি। যাক, এত কিছু ভেবে লাভ নেই, ঘুমিয়ে পড়ি। রাতে কারো গোঙানির শব্দে ঘুমটা ভেঙে গেল। ড্রিম লাইটের আলোয় রুমের মধ্যে সবকিছু একটু একটু দেখা যাচ্ছে।
দেখলাম তামান্না শুয়ে শুয়ে কান্না করছে। ও কান্না করুক, তাতে আমার কি। আমি বালিশটা কানের উপর চাপা দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা কারো নরম হাতের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। হালকা চোখ খুলে দেখি তামান্না আমার মাথায় হাত বুলাচ্ছে। আমিও না বোঝার ভান করে ঘুমিয়ে আছি। একটু পর সে উঠে গোসল করতে চলে গেল। গোসল করে এসে আমাকে ডাকতে লাগলো। ঘুম থেকে উঠে আমিও ফ্রেশ হয়ে নিলাম। সকালবেলা নাস্তা করে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি, এমন সময় আয়মান কল দিয়ে বলল, দোস্ত, তোর চাকরিটা হয়ে গেছে? আমি খবরটা শুনে অনেক খুশি হয়ে গেলাম। যাক, এতদিন একটু পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আব্বু আম্মু দুজনকে খবরটা দিলাম, দুজনেই বেশ খুশি। তামান্নাকে কিছুই বললাম না। তারপর সানিয়া রাইমানের সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। বাসায় ফিরতেই তামান্না আমাকে বলল, কংগ্রেচুলেশন, কংগ্রাচুলেশন কেন? নতুন চাকরি পেয়েছো তাই। ও আচ্ছা, ধন্যবাদ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ অফিসের প্রথম দিন, অনেক ভালো লাগলো। অফিসের কলিগের সাথে পরিচিত হলাম, বসের সাথে পরিচিত হলাম। এক কথায় দিনটা অনেক ভালো কাটলো। এইভাবে আরো 10টি দিন কেটে গেল। তামান্না বারবার আমার কাছে আসতে চাই, আমার সাথে কথা বলতে চাই, কিন্তু আমি ওর সাথে কথা বলি না, কারণ অতীতের কথাগুলো আমি এখনো ভুলি নাই। তামান্নার জন্য আমি এতদিন কলেজে যাই নাই বললেই চলে। সেদিন কলেজে সবার সামনে অপমান করার পর থেকে আর কলেজে যাই না, শুধু পরীক্ষাটা দিয়ে চলে আসি। পরের দিন অফিসে যাচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, অফিসে যাচ্ছিস? কিছু বলবে? হ্যাঁ, বলছিলাম কি, তামান্নার মা ফোন করেছিল, সে নাকি একটু অসুস্থ, তাই তামান্নাকে ওর মা যেতে বলেছে। তো যাক না, আমি কি বারণ করেছি? না মানে, আমি বলছিলাম কি, তুই যদি দিয়ে আসতি তাহলে খুব ভালো হতো। আমি কিভাবে দিয়ে আসবো? অফিসে দেরি হয়ে যাবে তো। হবে না, তামান্না রেডি আছে, প্লিজ বাবা তুই একটু ওকে নামিয়ে দিয়ে যা। কি আর করার, অনিচ্ছা সত্ত্বেও আম্মুর কথা শুনে তামান্নাকে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা সিএনজি নিলাম। তামান্না আর আমি পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কারোর সাথে কোনো কথা বলছি না। তামান্নার মুখ দেখে বুঝতে পারছি সে কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। তাই দেখে আমি বললাম, কিছু বলবেন কি? তোমার অফিস কখন শেষ হবে? 4টায়, কাজের চাপ থাকলে দেরি হতে পারে। আচ্ছা, একটা কথা বলি। জি বলেন। তোমার অফিসে কি মেয়ে কলিগ আছে? হ্যাঁ, 5 জন আছে, 2 জন আমার পাশেই বসে। ও আচ্ছা। কথা বলতে বলতে তামান্না তো বাসার সামনে চলে আসলাম। তামান্নাকে তামান্নাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসতে যাব, এমন সময়, বাসায় আসবে না? না, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। তাহলে অফিসে সে এসো। না, আর কারো অপমান সহ্য করব না। এমনিতেই অনেক অপমান সহ্য করেছি। কলেজে যাওয়া বন্ধ করে দিছি, আপনি ভেতরে যান। তামান্না কিছু বলতে চাইছিল, কিন্তু আমি ওর কথা না শুনে সিএনজি ড্রাইভারকে বললাম গাড়ি টান দিতে। তারপর সোজা অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে বিকালে আড্ডা দিয়ে বাসায় গেলাম। আমি বাসায় যেতেই আম্মু আমাকে বলল, কি রে, তুই এখানে কেন? তো কোথায় যাব? তামান্নাদের বাসায় যাসনি? আমাকে কি পাগলা কুত্তায় কামড়াইছে? ভালো লাগছে না, খাবার দাও তো। তোমার কথা রাখতে গিয়ে আজ আমার জীবন তেজপাতা হয়ে গেল। কি বললি? কিছু না, খাবার দাও তাড়াতাড়ি, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আয়। তারপর ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে শুয়ে রইলাম। কি শান্তি! কতদিন পর আজ একটু শান্তি করে বিছানায় ঘুমাবো। এতদিন এই ফকিন্নির জন্য বিছানায় ঘুমাতে পারিনি। মনে হচ্ছে 20টা বছর খাটে ঘুমাই না। শুয়ে শুয়ে গান শুনছি, এমন সময় একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি। আরে, এই আমিটাকে? আরে আমি তামান্না বলছি। ও আচ্ছা, তো এটা আবার কার নাম্বার? আমার একটা কাজিনের নাম্বার। তুমি ঠিকমতো খাইছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? আচ্ছা, এখন আপনার আম্মু কেমন আছে? জি ভালো। আচ্ছা, তাহলে এখন ফোনটা রাখি, ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। ওকে। কল কেটে দিয়ে ভাবছি হঠাৎ এত কেয়ার নিচ্ছে কেন। মেয়ে মানুষকে বিশ্বাস করতে নাই, এদের মনে কখন কি চলে তা নিজেরাও জানে না। যাই হোক, তামান্না যে আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে সেটা আমি ঠিকই বুঝতে পারছি। এভাবে আরো 1 সপ্তাহ কেটে গেল। আমি আরামসে বিছানায় খাওয়া দাওয়া করে অফিসে যাই আর বন্ধুদের সাথে আড্ডা দেই। তামান্নার সাথে আর কথা বলি না। যদি সে নিজে থেকে কল দেয় তাহলে হাই হ্যালো ছাড়া অতিরিক্ত কোনো কথা হয় না। সেদিন অফিসে কাজ করছি, সানি এমন সময় কল করলো। কি রে, কি অবস্থা তোর? এই তো ভালো, তোর কি অবস্থা? আসি রে, বেকার মানুষের আর কি অবস্থা। আচ্ছা শোন, যে জন্য কল করেছিলাম। বল। তোর ডিভোর্স পেপার রেডি হয়ে গেছে, বিকেলে পুকুর পাড়ে আসিস, পেপারটা নিয়ে যাস। ধন্যবাদ দোস্ত। শুকনো ধন্যবাদ দিতে হবে না, টিপ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইমানকেও সাথে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে। যাক, অবশেষে পেপারটা রেডি হলো। এই পেপারটার জন্য এতদিন যেই প্যারায় ছিলাম তা বলে বোঝানো যাবে না। বিকেলে অফিস শেষ করে পুকুর পাড়ে চলে গেলাম। গিয়ে দেখলাম সানিয়া আর আইমান বসে আছে। তারপর ওদের সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ওদের ট্রিট দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু রেগে আছে। কি হয়েছে আম্মু, এভাবে তাকিয়ে আছো কেন? তোর মোবাইল কই শুনি?
আছে তো। তাই বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে দেখি মোবাইলটা বন্ধ হয়ে আছে। তোকে কল দেই, কল যায় না কেন? আমি ফোনে চার্জ ছিল না, সেজন্য কল আসেনি। মোবাইল চালাতেই ভালো লাগে, চার্জ দিতে মনে থাকে না। আচ্ছা বাদ দাও তো, কল দিয়েছিলে কেন? তামান্নাকে নিয়ে আসার জন্য। আমি তো নিয়ে আসতে যাব ওকে, একা একা আসতে পারে না নাকি? নাকি আমি ওর বডিগার্ড? এ কেমন কথা বলছিস? মেয়েটা একা একা আসবে কি করে? তুই যা, ওকে নিয়ে আয়। আমি কি ওকে নিয়ে আসবো মানে? হ্যাঁ, তুই গিয়ে ওকে নিয়ে আয়, না হলে তোর এই বাড়িতে ঠাঁই নাই। এটা কেমন কথা? হ্যাঁ, এখন চুপচাপ গিয়ে ওকে নিয়ে আয়। কি আর করার, বাসা থেকে বেরিয়ে আবার তামান্নাদের বাসায় গেলাম। ওদের বাসায় গিয়ে দেখি 8:30 বাজে। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছে কিন্তু দরজা খুলছে না। অনেকক্ষণ পর তামান্নার মা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো। তামান্না উপরে আছে, যাও। ইচ্ছা না থাকা সত্ত্বেও উপরে চলে গেলাম। গিয়ে দেখলাম তামান্না রেডি হয়ে বসে আছে। আমি ওকে বললাম, রেডি হয়েছেন? আম্মা ফোন করেছিল, কিন্তু তুমি আসতে এত দেরি করলা কেন? অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা চলুন। এখন না, পরে যাব, আগে খাওয়া দাওয়া করে নেই। বাসায় গিয়ে খাবো। না, এখান থেকে খেয়ে বাসায় যাব, আম্মু সব রান্না করেছে। কি আর করার, খাওয়া দাওয়া করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সিএনজির ভিতরে কেউ কারোর সাথে কথা বলছিলাম না। মনে মনে ভাবতে লাগলাম, আজ থেকে আর আরাম করে খাটে ঘুমাতে পারবো না। একটু পর বাসায় আসলাম। বাসায় এসে দেখি বাসার সব লাইট অফ করা। দরজায় টোকা দেওয়ার আগে দরজা খুলে গেল। বাসার ভিতরে সব লাইট বন্ধ। তারপর আম্মুকে অনেকবার ডাকলাম, ধুর কোনো সারা শব্দ নাই। অনেক চিন্তায় পড়ে গেলাম, কোনো অঘটন ঘটলো না তো? তামান্না ভয়ে আমার হাত চেপে ধরে রাখলো। আমি পকেট থেকে মোবাইলটা বের করে লাইট জ্বালাতে যাব, এমন সময় আমাদের দুজনকে অবাক করে দিয়ে অনেকগুলো লাইট একেবারে চলে গেল। এরপর সানি, আইমান আর আম্মু একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তামান্না, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমি তো পুরাই টাস্কি খেয়ে গেলাম। এসব কে করলো, কখন করলো আর কিভাবে করলো? আমি তো এই 2 ঘন্টা আগে বাসায় ছিলাম, কই তখন তো কিছুই ছিল না। আমি শুধু ভাবছি। আর তামান্না আম্মুকে বলল, আম্মু, আপনি কি করে জানলেন আজকে আমার জন্মদিন? আর এত কিছুই বা কে করলো? সবাই একসাথে আমাকে দেখিয়ে দিল। আমি তো আবার টাস্কি খেয়ে গেলাম। যাই হোক, তারপর সবাই মিলে কেকটা কাটলাম। কেক কেটে তাহলে আমাকে একটু খাইয়ে দিল। তারপর আমিও ওকে খাইয়ে দিলাম। একা একা সবাই খেয়ে নিলাম। সবাই মিলে অনেক মজা করলাম। এরপর সানি, আইমান আর আম্মু তামান্নাকে অনেকগুলো গিফট দিল। আমি বাকি রইলাম। সানি তামান্নাকে বলল, আমি আমার গিফট কাল সকালে দেব। আমি তো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। এরপর আমি সানি আর আইমান ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমি সানিকে বললাম, কিরে তোরা এত কিছু কিভাবে জানলি? আমরা তো কিছুই জানতাম না, আন্টি আমাদের ফোন করে সবকিছু বলেছে, আর আন্টি তোকে সবকিছু জানাতে বারণ করেছে। ও আচ্ছা, এই সানি তুই যে বললি আমি কাল সকালে ওকে গিফট দিব, ওকে আমি কি গিফট দিব? আরে বেটা, তামান্না তোর কাছে কি চেয়েছিল? ডিভোর্স, তাই না? আর ডিভোর্স পেপার তো রেডি হয়ে গেছে। কাল সকালে ডিভোর্স পেপার তামান্নাকে দিবি, আর এটাই হবে ওর সব থেকে বড় উপহার। একদম ঠিক বলছিস। আচ্ছা অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যাই। চল। এরপর ছাদ থেকে নেমে সানিয়া রাইমানকে একটা রুমে রেখে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে দেখি তামান্না বসে বসে মোবাইল চালাচ্ছে। আমাকে দেখে বলল, থ্যাঙ্কস শিহাব। ধন্যবাদ। কেন? এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। এটা বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় ঘুমাতে যাব। এমন সময় তামান্না বলল, আমার গিফট কই? কাল সকালে অফিসে যাওয়ার আগে টেবিলের উপর রেখে যাব। ওকে আচ্ছা, একটা কথা বলি। বলেন। সোফায় না ঘুমালে হয় না? সোফায় না ঘুমালে কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও, অসুবিধা নাই। নো থ্যাঙ্কস, লাগবে না, আপনি ঘুমিয়ে যান। আর কিছু না বলেই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। আমি ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখি আম্মু রান্না করছে আর তামান্না সবকিছু ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছে। তারপর নাস্তা করে রুমে এসে ডিভোর্স পেপারটা হাতে নিলাম। অনেক কষ্ট হচ্ছে, ডিভোর্স পেপারটা নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সাইন করতে পারছি না। মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কি করার, হয়তো সে অন্য কারো কাছে ভালো থাকবে আমার থেকে, আর আমিও চাই সে সবসময় ভালো থাকুক। মনকে শক্ত করে সাইনটা করেই ফেললাম। ডিভোর্স পেপারের সাথে আরেকটা ছোট চিটকুট লিখলাম, আজ আপনার জন্মদিনের সব থেকে বড় উপহারটা দেওয়ার চেষ্টা করলাম। আমি জানি এই উপহারটা আপনার জন্য সব থেকে বেস্ট, যেটা আপনি আমার থেকে চেয়েছিলেন। আশা করি আপনিও সাইনটা করে দিবেন। দোয়া করি সবসময় ভালো থাকবেন, আর পারলে আমাকে মাফ করে দিবেন আপনাকে অনেক কষ্ট দেওয়ার জন্য। আর আমি চাই আপনি সবসময় ভালো থাকেন।
এরপর চিরকুট আর ডিভোর্স পেপার টেবিলের উপর রেখে অফিসে চলে গেলাম। অফিসে যাওয়ার পথে অনেক পুরাতন একটা বন্ধুর সাথে দেখা, তারপর তার সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম। বন্ধুর সাথে আড্ডা দেওয়াতে অফিসে যেতে 20 মিনিট দেরি হলো। এরপর দেরিতে অফিসে যাওয়ার জন্য বসের অনেক ঝাড়ি শুনতে হলো। রাগে মোবাইলটা সাইলেন্ট করে রেখে কাজ করতে শুরু করি। অন্য দিনের তুলনায় আজকে একটু কাজের চাপ বেশি, কিন্তু কিছুই করার নাই। বেশি বাড়াবাড়ি করলে চাকরি থেকে বের করে দেওয়া হবে। বিকেলবেলা অফিস শেষে পকেট থেকে মোবাইলটা বের করতেই আমি পুরো অবাক হয়ে গেলাম। আম্মু 122টা কল দিয়েছে। তামান্নার আম্মুও অনেকগুলো কল দিয়েছে। সানি, আইমানের কোনো মেসেজগুলো দেখে আমি তো আরও অবাক। একসাথে এতগুলো মেসেজ, এতগুলো কল, ব্যাপারটা কি কিছুই তো বুঝতেছি না। আর এতগুলো কল SMS আসলো, আমি টেরই পাইলাম না। মোবাইলটা হাতে নিয়ে দেখি তামান্না আম্মু আবার ফোন দিছে। হ্যালো, কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। তারপর আমি কলটা কেটে আমার আম্মুর কাছে কল দিলাম। আম্মু কল ধরছে না। এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আবার আইমানকে কল করলাম। হ্যালো দোস্ত, কি অবস্থা? কিরে, তোর এতবার কল দিলাম, কল ধরিস না কেন? আসলে অফিসে কাজের চাপ একটু বেশি তো তাই। তো এখন কোথায় আছিস? এই তো 3 রাস্তার মোড়ে আছি। তাড়াতাড়ি মোহাম্মদ আলী হাসপাতালে চলে আয়। কেন, কার কি হয়েছে? তামান্না সুসাইড করতে নিছিল, আমরা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে আসছি। কি সুইসাইড করতে নিছিল ও? মানে দাঁড়া, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আয়। তাই বলে আমি ফোনটা রেখে হাসপাতালের দিকে রওনা দিলাম। কেমন যেন টেনশন লাগছে। তামান্না হঠাৎ করে সুইসাইড করতে গেল কেন? হাসপাতালে গিয়ে দেখি আম্মু, তামান্নার আম্মু, সানি আর আয়নার বাইরে বসে আছে। আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আর আম্মু তো এসে আমাকে একটা ঠাস করে চড় মারলো। আমি আবুলের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর তামান্নার আম্মু বলল, বাবা তোমার সাথে কি তামান্নার কিছু হয়েছে? কই আমার সাথে তো কিছু হয়নি। তাহলে ও সুইসাইড করতে গেল কেন? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আম্মু এসে বলল, তোকে এতবার কল করলাম, কল ধরিস না কেন? অফিসে কাজের চাপ ছিল তাই মোবাইলটা সাইলেন্ট করে রেখেছিলাম। লাগবে না তোর চাকরি করা। আজকের পর থেকে তুই আর চাকরি করতে যাবি না। আর তুই আমাকে মিথ্যে বলছিস কেন? আমি কি মিথ্যা বলছি? তামান্না এতদিন তোর সাথে যা যা করেছে আমাকে জানাসনি কেন? তোমাকে এসব কে বলেছে? আম্মু সানি আর আইমানের দিকে দেখিয়ে দিল। আমি বুঝে গেলাম ওরাই আম্মুকে সব ঘটনা বলে দিছে। সানি, পাড়া, আইমানের দিকে আমি রাগী দৃষ্টিতে তাকালাম। ওরা নিচের দিকে তাকিয়ে আছে। এমন সময় ডাক্তার এসে বলল, রোগীর জ্ঞান ফিরেছে। এটা শুনে আম্মু আর তামান্নার আম্মু ভিতরে চলে গেল। সানি আর আইমান যেতে চাইলো, কিন্তু আমি ওদের দুজনকে ধরে বললাম, এই তোদের মধ্যে আম্মুকে সব কথা কে বলেছে? কিরে, কথা বলছিস না কেন? আমরা দুজনেই বলেছি। কেন বলছিস? জানিস আম্মু কত কষ্ট পাবে এখন? কারণ তামান্নাকে আম্মু পছন্দ করে, আমার সাথে বিয়ে দিয়েছে। আন্টিকে না বলে উপায় ছিল না। আন্টি আমাদের যেভাবে চাপের মুখে ফেলে রেখেছিল, তাতে আমরা না বলে কোনো উপায় খুঁজে পাইনি। সরি দোস্ত। দূর শালা। দোস্ত একটা কথা বলি। কি কথা বল? দোস্ত, তামান্নাকে ডিভোর্সটা না দিলে হয় না? মনে হয় ওকে ডিভোর্সটা না দেওয়াই ভালো। কেন, তোর হঠাৎ এমনটা মনে হলো কেন? দেখ, তামান্না তোকে আগে ইগনোর করতো, অবহেলা করতো, কিন্তু এখন তো সে তোর প্রতি দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে তোকে ভালোবাসতে শুরু করেছে। দেখছিস না, ডিভোর্স পেপার পাওয়ার সাথে সাথে সে সুইসাইড করতে গেছিল। দোস্ত, সানি ঠিক কথাই বলেছে। আমারও তাই মনে হয়। ওকে ডিভোর্স দিস না। এই সব কিছুই ছিল মনে মনে। আসলে তামান্নাকে বোঝাতে হবে ভালোবাসার মানুষের থেকে কষ্ট পেলে কেমন লাগে, তাই ওকে আরো কিছু কষ্ট পেতে হবে। আচ্ছা, ওইসব পরে দেখা যাবে। শোন, তামান্নাকে আরো কিছু শাস্তি দিতে হবে। আমার সাথে যেসব করেছে তার ফল ওকে পেতেই হবে। তুই এই অবস্থায় ওকে শাস্তি দিতে চাচ্ছিস? এই অবস্থায় ওকে কিভাবে শাস্তি দিবি? সময় হলেই সবকিছু দেখতে পারবি। এখন এসব না ভাবলেও চলবে। আমরা 3 জন কথা বলছি, আমাকে সবাই আম্মু বাহিরে আসলো। বাহিরে এসে আমাকে বলল, এই হারামজাদা, তোর মনে কি একটু দয়া মায়া নেই? মেয়েটা যে এখন কেমন আছে একটু খবর নেওয়া যায় না? আয় ভেতরে আয়, তামান্না তোকে রাখছে। আম্মুর কথা শুনে আমরা 3 জনে ভিতরে গেলাম। আমি ভিতরে গিয়ে তামান্নার মাথার কাছে বসলাম। আমাকে দেখে একটু অভিমান করে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। এরপর আম্মু সবাইকে ইশারা করলো বাহিরে যেতে। আম্মুর কথায় সবাই বাহিরে চলে গেল। ভেতরে আমি আর তামান্না রইলাম। দুজনে চুপ করে বসে আছি, কেউ কোনো কথা বলছি না। দুজনে চুপ থাকার পর আমি নীরবতা দেখে বললাম, এখন আপনার কি অবস্থা? সেটা কারো না জানলেও চলবে। কথা শুনে বুঝলাম মেয়েটা আমার উপর
অনেক অভিমান করে আছে। সমস্যা নাই বালিকা, দেখতে থাকো। তোমার জন্য আরো কত কি অপেক্ষা করছে, সামনে যে আরো কত কি হতে যাচ্ছে সেটা আমি নিজেও জানি না। কিছুক্ষণ পর আমি আবারও বললাম, রাগ করেছেন? রাগ করার মানুষ থাকলে তো রাগ করব, আমার কি রাগ করার মানুষ আছে নাকি? আচ্ছা বাদ দেন, এই কাজটা কেন করতে গেলেন সেটা বলেন। তুই কি কিছুই বুঝিস না? আপনি কেন সুইসাইড করতে নিয়েছিলেন সেটা আমি কি করে জানবো? যা, তোর কিছুই বুঝতে হবে না। তুই এখানে কেন এসেছিস? এখান থেকে চলে যা। আমি মারা গেলে তো সব থেকে বেশি তুই খুশি হতি। সবাই আপনাকে দেখতে আসতে বলেছে তাই দেখতে আসছি। কি? সবাই দেখতে আসতে বলছি তাই তুই আমাকে দেখতে আসছিস? তার মানে তুই আমাকে মন থেকে দেখতে আসিসনি? আচ্ছা এইসব বাদ দেন তো, জন্মদিনের উপহারটা কেমন লাগছে আপনার? অনেক ভালো। উপহারটা পাওয়ার খুশি ঠেলায় তো নিজের জীবনটা দিয়ে দিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। খুশি হননি কেন? আজ থেকে তো আপনি মুক্ত। এখন থেকে নিজের ইচ্ছা মতো চলতে পারবেন, প্রেম করতে পারবেন, ঘুরতে যেতে পারবেন। ডিভোর্স পেপারে সাইন করতে গিয়ে তোর কি একটু বুক কাঁপেনি? না, আমি শুধু আপনার ইচ্ছাটা পূরণ করতে চাইছি। তুই জীবনেও আমাকে বুঝবি না। আমার কাউকে বুঝতে হবে না। আমরা কথা বলছি, আমার সময় আম্মু এসে বলল, কি রে, তোদের কথা বলা শেষ হয়েছে? আমরা তো কথাই বলি নাই, কথা শুরুই হয় নাই, শেষ হয় নাই, কথা শেষ হবে কি করে? সুফিয়া তামান্নাকে আমার বাসায় নিয়ে যায়, কিছুদিন আমার বাসায় রেখে তারপর পাঠিয়ে দেব। তুই যেটা ভালো মনে করিস। বাহ, দুজনের বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য মাঝখানে আমাকে বলি দেওয়া হলো। আমি কেবিন থেকে বের হয়ে যাচ্ছি। আসার সময় আম্মু বলল, কি রে, তুই কোথায় যাস? বাসায় যাচ্ছি। আবার কোথায় যাব? যা, তামান্নাকে ওদের বাসায় দিয়ে আয়। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি, সেটা দেখে আম্মু আবার বলল, কি রে, আমি কি বলছি কথা কানে যায় না? আরে দিয়ে আসবো তো, সমস্যা নাই, কিন্তু তুমি এমন করছো কেন? চুপচাপ গিয়ে একটা সিএনজি নিয়ে আয়। তারপর আমি আর কিছু না বলে বাহিরে গিয়ে একটা সিএনজি থেকে নিয়ে আসলাম। তারপর আমি তামান্নার আম্মু সিএনজিতে উঠে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সানি আর আইমানকে বললাম আম্মুকে ঠিকমতো বাসায় পৌঁছে দিতে। গাড়ির মধ্যে কেউ কোনো কথা বলি না। গাড়ি থেকে নেমে তামান্নাকে ধরে ধরে বাসার ভিতরে নিয়ে যাচ্ছি, কিন্তু ফকিন্নিটা হাঁটতে পারছে না। ইচ্ছা না থাকা সত্ত্বেও ওকে কোলে নিতে হলো। তারপর ওকে কোলে করে নিয়ে ওর রুমে রেখে আসলাম। বাহ, ফকিন্নিটার মনে মনে লাড্ডু ফুটছে। আমিও খুশি, কখনো ওকে এভাবে স্পর্শ করিনি। কিন্তু জানো, তুমি তো জানো না তোমার জন্য আমি কি পরিমাণ বাস রেডি করতেছি। বাস থেরাপি দিয়েই আমি তোমার অহংকার মাটিতে লুটাবো। তুমি টেরও পাইবা না আমি কি জিনিস। যাই হোক, বাসের ভিতরে নিয়ে আমি তামান্নাকে রুমে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে দিলাম। ও আল্লাহ গো, মেয়েদের এত ওজন আগে জানা ছিল না। দেখলে মনে হয় ফু দিলে বাতাস উড়ে যাবে, কিন্তু আজ কোলে নিয়ে বুঝতে পারলাম এত ওজন কি বলবো। তামান্নাকে খাটে রেখে আমি হাঁপাতে লাগলাম। আমার এমন অবস্থা দেখে তামান্না হাসতে লাগলো। যাই হোক, ওকে বাসায় রেখে আমি চলে আসতে লাগলাম। এমন সময় পিছন থেকে ডাক দিয়ে তামান্না বলল, শিহাব, জি কিছু বলবেন? বলছি আমি আজকে না গেলে হয় না? না, আমাকে বাসায় যেতেই হবে, অফিস থেকে আসছি, এখনো ড্রেস চেঞ্জ করিনি। আচ্ছা, তো কিছু খাইছো কি? না, খাওয়ার সময় পাইনি, বাসায় গিয়ে খাবো। এখান থেকে খেয়ে যাও। নো থ্যাঙ্কস। আর কিছু না বলে সোজা হাঁটা দিলাম। তামান্নার আম্মু অনেকবার করলো থেকে যেতে, কিন্তু আমি না করে দিয়ে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে শুয়ে পড়লাম। এভাবে আরও কিছুদিন কেটে গেল। এর মধ্যে আমি আর তামান্নার সাথে কোনো যোগাযোগ করিনি। মাঝে মাঝে তামান্না আমাকে কল দিত, কিন্তু আমি ধরতাম না। কিছুদিন পর সকালবেলা হঠাৎ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, অফিসে যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবে? তোর অফিস কয়টায় ছুটি? বিকাল 4টায়, তবে কাজের চাপ বেশি হলে দেরি হতে পারে। না, বলছিলাম যে অনেক দিন হলো মেয়েটাকে দেখি না। যদি অফিস শেষে তামান্নাকে বাড়ি নিয়ে আসতি। সরি আম্মু, আমি পারবো না। যার আসার সে নিজেই আসবে। এটা কেমন কথা? একটা মেয়ে একা একা কি করে আসবে? যেভাবে খুশি সেভাবে আসবে। আমি কিছু জানি না। যদি তোমার এতই দেখতে ইচ্ছে করে তাহলে তুমি গিয়ে নিয়ে আসো। যা, তোরা না লাগবে না, আমার মেয়েকে আমি নিয়ে আসবো। তোমার যা ইচ্ছে তাই করো, আমার কি। আর কিছু না বলে বাসা থেকে বেরিয়ে গেলাম। এরপর একটা সিএনজি নিয়ে সোজা অফিসে গেলাম। বিকালে অফিস শেষ করে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বেশ রাত করে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি তামান্না চলে এসেছে। আমি কিছু না বলে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। একটু পর তামান্না এসে বলল, শিহাব, তুমি আমাকে ভুলেই গেছো। একটাবার খবর নাও না আমি কেমন আছি, কি করছি। মনে রাখার জন্য কি কোনো চুক্তিপত্র হয়েছে নাকি যে আপনাকে মনে রাখতে হবে? আচ্ছা বাদ দাও, খাবার রেডি, খেতে এসো। আমি খাবো না, বাইরে থেকে খেয়ে আসছি, আপনারা খেয়ে নিন।
তাহলে আর কিছু না বলে রুম থেকে চলে গেল। আমি রুমে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। একটু পর তামান্না আসলো। দেখে মনে হয় খাওয়া দাওয়া শেষ করে আসলো। রুমে এসে আমার সামনে বারবার হাঁটাহাঁটি করছে, তাই দেখে আমি ওকে বললাম, আপনি এখানে কেন এসেছেন? মানে আপনি এই বাসায় কেন এসেছেন? আপনার চাওয়া পাওয়া তো আমি পূরণ করে দিয়েছি, আবার কি? তুমি এভাবে কথা বলছো কেন? বললাম তো আগের ঘটনার জন্য আমি সরি। এসব বলে লাভ নাই। আপনি ডিভোর্স চাইছেন, আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন থেকে আপনি আপনার মতো আর আমি আমার মতো। আমি এসব মানি না। আমি আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আম্মু যেদিন নিজে আমাকে বাড়ির থেকে বের করে দিবে আমি সেদিন চলে যাব। আমি আর কিছু না বলে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি। একটু পর তামান্না এসে বিছানায় উঠতে লাগলো। আমি তা দেখে ওকে বললাম, এই কি করছেন আপনি? কেন ঘুমাবো না নাকি? ঘুমাবেন ঠিক আছে, কিন্তু খাটে কি? আপনি মনে হয় ভুলে গেছেন এটা আমার রুম, আমার খাট, তাই আপনি আমার খাটে ঘুমাতে পারবেন না। তো কোথায় ঘুমাবো? যেখানে খুশি ঘুমাও, কিন্তু বিছানায় ঘুমাতে পারবেন না। তাহলে আমি একটা বালিশ তামান্নার হাতে দিলাম। তামান্না বালিশটা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লো। এখন দেখো কেমন লাগে সোফায় ঘুমাতে। আমাকে অনেক জ্বালাইছো, এখন তুমি একটু ফল ভোগ করো। আমি আর কিছু না বলে পাশ কাটিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে কিছু একটা শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই তাকিয়ে দেখি তামান্না নাক টেনে কান্না করছে। তাই নাকি? আমি বললাম, এ আপনার সমস্যা কি? এসব ন্যাকা কান্না মানে কি? তোমার এত কিছু জানতে হবে না। আমার জানার কোনো প্রয়োজন নাই। আপনি অন্য কোথাও গিয়ে কাঁদেন, এখানে না। সকালে আমার অফিস আসছে, ঘুমাতে হবে। আমার ঘুমে ডিস্টার্ব হচ্ছে। আমি বারণ করে পরে তামান্না কান্না করেই যাচ্ছে। আর একবার ন্যাকা কান্না করলে কিন্তু একটা লাথি দিয়ে সোফা থেকে ফেলে দেব। যত সব আজাইরা। তামান্না আর কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। আমিও মনে মনে বলছি, এবার ঠেলা সামলাও জানো, আমিও অনেক কষ্ট পাইছি তোমার আচরণে। এখন দেখো কষ্ট পাইতে কেমন লাগে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি তামান্না আমার আগে ঘুম থেকে উঠে গেছে। তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিস শেষে সানিয়া রাইমানকে কল করে পুকুর পাড়ে আসতে বললাম। আমি পুকুর পাড়ে এসে দেখি আমার আগেই ওরা এসে বসে আছে। কিরে, কি অবস্থা তোদের? বেকার মানুষের আবার অবস্থা। আমরা তো আর তোর মতো টাকা ইনকাম করতে পারছি না, বাপের টাকায় বসে বসে খাচ্ছি। আচ্ছা বাদ দে, চল ওই পাশে গিয়ে বসি। চল। তারপর ওই পাশে গিয়ে বসে কথা বলতে লাগলাম। কি রে তামান্না, কি খবর এখন? ভালোই। যাক, ভালো হলেই ভালো। কিন্তু দোস্ত, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। কি? তামান্নাকে ডিভোর্স দিলাম, সেটার কোনো খবর নাই, আবার আমার বাড়ি থেকেও যাচ্ছে না। আরে বোকা, ও যাবে কি করে? ও তো এখন তোকে ভালোবেসে ফেলেছে। আচ্ছা দোস্ত, যা হয়েছে সব ভুলে যা। এখন সবকিছু ঠিক করে নিয়ে নতুন করে জীবন শুরু কর, এটাই ভালো হবে। আরে না না, তাও আরো কিছু শাস্তি দিতেই হবে। এই শিয়াব শোন। চল। তামান্না তোকে কলেজের সবার সামনে অপমান করেছে না? তুইও কি ওকে কলেজের সবার সামনে অপমান করবি? সেটা কি করে? আচ্ছা তাহলে শোন। ও মাই গুডনেস, সানি এত বড় একটা প্ল্যান, বল কি বলবো। আমি তো এটা কখনো ভাবিনি। কি আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? গল্প পড়তে থাকুন, সব কিছু বুঝতে পারবেন। তারপর সানিকে বললাম, দূর বেটা, এভাবে অপমান করা ঠিক হবে না। যতই হোক সে আমার স্ত্রী। আরে বেটা, সমস্যা নাই, এখন একটু শাস্তি দে, পরে একটু বেশি করে আদর করে দিস, তাহলেই হয়ে যাবে। হা হা হা। আর আমি তুই আর ভালো হইলি না। আচ্ছা, কি কলেজে যাবি নাকি অফিসে যাবি, কোনটা? দুটোই। অফিসও করব আবার কলেজও করব। বসকে বললেই ছুটি দিয়ে দিবে। আচ্ছা, তাহলে তো তোর আর কোনো সমস্যা নাই। এরপর আরও কিছুক্ষণ সবাই মিলে বসে আড্ডা দিলাম। তারপর আমি বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে নাস্তা করে সানির প্ল্যান অনুযায়ী মোবাইলটা সাইলেন্ট করে কানে ধরে কথা বলার অভিনয় করতে লাগলাম। পাশেই তামান্না ছিল। মানুষ প্রেম করে যেমন রোমান্টিক কথা বলে, আমি তেমনই রোমান্টিক কথা বলছি। এসব দেখে রেগে ফুলতে লাগলো। আমি আরো জোরে জোরে হেসে কথা বলতে লাগলাম। অনেকক্ষণ বক বক করার পর ফোনটা রেখে দিলাম। আসলে কোনোদিন প্রেম করিনি তো, তাই বেশি কথা বলতে পারলাম না। আমি তামান্নাকে দেখিয়ে ফোনে একটা কিস দিলাম। তামান্না এসে আমার সামনে দাঁড়ালো। কিছু বলবেন? মেয়েটাকে? তা দিয়ে আপনার কি কাজ? অনেক কাজ আছে, সেটা তোমার না জানলেও চলবে। আগে বলো মেয়েটাকে। আমার ভবিষ্যৎ বউ আবার কে? বাসায় বউ রেখে অন্য মেয়ের সাথে কথা বলতে লজ্জা করে না? কি বাসায় বউ মানে? কে বউ? কার বউ? কিভাবে বউ? আমি তোমার বউ, আবার কে? আপনি ভুলে যাবেন না আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিয়েছি, সো আপনি আমার কেউ নন। মানে কি বলছো এসব তুমি? আপনি যা শুনেছেন তাই বলেছি। আর হ্যাঁ, আমার কোনো পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাতে আসবেন না। আমি আম্মুকে বলে আপনাকে আপনার বাসায় পাঠানোর ব্যবস্থা করছি। শিহাব, আমি যা করেছি তার জন্য সত্যি আমি অনেক লজ্জিত। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি সরি তো। আমি ওর হাত
আমার হাত থেকে এক ঝাড়ি দিয়ে ছাড়িয়ে নিলাম। এরপর আমি সেখান থেকে রাগ দেখিয়ে ছাদে চলে গেলাম। তারপর ছাদে গিয়ে দরজা আটকে দিয়ে একা একা লুঙ্গি ডান্স করতে লাগলাম। ফকিনি, যখন আমি তোর পিছনে ঘুরতাম, পাগলের মতো ভালোবাসতাম, তখন তুই আমার 2 টাকার দামও দিতি না। এবার দেখ কেমন লাগে। একটু পর ছাদ থেকে নেমে এসে ডিনার করে রুমে গিয়ে শুয়ে পড়লাম। তামান্না যথারীতি একটা বালিশ নিয়ে সোফায় ঘুমিয়ে পড়ল। রাতে কেন জানি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙতেই দেখলাম তামান্না গুটি মেরে শুয়ে আছে। ওর মায়াবী সুন্দর চেহারাটা দেখে আবারও ক্রাশ খেলাম। আসলেই ঘুমন্ত মানুষকে সত্যি অনেক সুন্দর এবং অনেক মায়াবী দেখতে লাগে। তামান্নার দিকে একটু ভালো করে তাকিয়ে দেখলাম মেয়েটা ঠান্ডায় কাঁপছে। তারপর আমি বিছানা থেকে উঠে গিয়ে কম্বলটা ওর গায়ে দিলাম। মোবাইলে সময় দেখলাম, একটু পর ফজরের আজান দেবে, তাই আর ঘুমালাম না। বিছানা থেকে উঠে এসে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসলাম। নামাজ পড়া শেষে একটু হাঁটাহাঁটি করলাম। বাসায় এসে দেখি তামান্না মুখ টিপে টিপে হাসছে। মনে হয় কম্বলটা দেওয়ার কারণে এত খুশি। বালিকা, এত খুশি হওয়ার কিছু নাই। একটু অপেক্ষা করো আর দেখতে থাকো শিহাব কি জিনিস। তুমি আমাকে যে কষ্ট দিয়েছো তা সুদে আসলে পরিশোধ করে নেব। সকালে নাস্তা করে রুমে এসে মোবাইল টিপতেছি, এমন সময় আম্মু এসে বলল, কি রে, আজকে অফিসে যাবি না? না আম্মু, আজকে ছুটি নিয়েছি। কেন রে, শরীর খারাপ নাকি? না আম্মু, অনেকদিন হলো কলেজে যাইনি, তাই ভাবছি আজকে কলেজে যাব। আর কলেজে একটু কাজও আছে। তামান্না আমার পাশেই ছিল। ও আমার কলেজে যাওয়ার কথা শুনে আম্মুকে বলল, আমি বলছিলাম কি, আমিও তো অনেক দিন হলো কলেজে যাই না, আর পড়াশোনাটাও ঠিকভাবে হচ্ছে না। যদি আজকে শিহাবের সাথে কলেজে যাই তাহলে কি কোনো সমস্যা হবে? আরে আমার আবার কি সমস্যা হবে? তোরা দুজন কলেজে যাবি, যা। ধন্যবাদ আম্মু। এই শিহাব, হ্যাঁ আম্মু বলো। বলছি তুই তামান্নাকে সাথে নিয়ে কলেজে যা। আমি পারবো না। পারবি না কেন? যে যার মতো কলেজে যাবে, আমি কাউকে নিয়ে যেতে পারবো না। এটা কেমন কথা? মেয়েটা একা একা কি করে কলেজে যাবে? যার যেভাবে খুশি যাক, আমি কাউকে নিয়ে যেতে পারবো না। আমি আম্মুকে আর কিছু বলতে না দিয়ে সোজা রুমে চলে আসলাম। রুমে এসে রেডি হয়ে তামান্নার আগেই কলেজে চলে গেলাম। আমি, সানি, আইমান আর ইতু একসাথে বসে আছি। তামান্নাকে আসতে দেখে সানি বলল, এ মামা, ও আসছে, শুরু করে দে। কে আসছে? আরে শালা, তোর বউ আসছে, প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দে। এরপর আমি আর ইতু বসে বসে দুজন দুজনের হাত ধরে হেসে হেসে কথা বলছি। ইতু প্ল্যান অনুযায়ী আমার হাত ধরে বসে আছে। তামান্না তো আমাদেরকে দেখে রাগে ফুলতে লাগলো। তামান্না আমাদের কিছু না বলে সোজা উপরে চলে গেল। আমরা তো সবাই হাসতে হাসতে শেষ। আমরা কেউই আজ ক্লাস করিনি। সবাই বসে বসে আড্ডা দিচ্ছি। তামান্না উপর থেকে বারবার আমাদের দিকে তাকাচ্ছিল। আমি অভিনয়টা বেশ ভালো করে চালিয়ে যাচ্ছি না? যে কেউ দেখলে বলবে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু এটা ছিল আমাদের প্ল্যান। এভাবে 2 ঘন্টা পার হয়ে গেল। 2 ঘন্টা পর তামান্না ও তার বান্ধবীরা একসাথে আমার দিকে আসছে। সানি আর আইমান ওদের দেখে গান গাইতে লাগলো। আমার এই বাজে স্বভাব কোনোদিনও যাবে না। একটা সিনিয়র মেয়ে এসে সানিকে বলল, যখন একটা কানের নিচে পড়বে এমনিতেই বাজে স্বভাব চলে যাবে। আমি তখনও ইতুর হাত ধরে বসে আছি। আর আমার এমন আচরণ দেখে তামান্না বলল, ছি শিহাব, তোমার লজ্জা করে না? কেন আমার লজ্জা করবে কেন? আমি কি ল্যাংটা হয়ে আছি নাকি? ল্যাংটা হয়ে না থাকলেও তার থেকে অনেক খারাপ কিছু করছো। বাসায় বউ রেখে এখানে অন্য একটা মেয়ের সাথে। ছি। ওয়েট, বউ মানে কার কথা বলছেন? কার সাথে আবার বলবো? আমার সাথে বলছি। হোয়াট? কে আপনি? আপনাকে তো আমি চিনিই না। কি বললে? তুমি আমাকে চেনো না? আমার ভাবতেই অনেক ঘৃণা লাগতেছে তুমি এতটা খারাপ। আপনার লজ্জা করে না একটা জুনিয়র ছেলের পিছনে পিছনে ঘুরতে? আপনাকে তো আমি পাত্তাও দেই না, তাহলে কেন বারবার আমার পিছনে আসেন? এতক্ষণে পুরো ক্যাম্পাসের ছেলে মেয়ে সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তামান্না তো লজ্জায় মাথা নিচু করে আছে। দেখলাম ওর চোখের কোণায় পানি। কান্না করতে করতে কলেজ থেকে বাইরে চলে গেল। আমার নিজেরও একটু খারাপ লাগছে। ব্যাপারটা আসলে একটু বাড়াবাড়ি হয়ে গেছে। পরে আমি, সানি আর আইমান কলেজ থেকে বেরিয়ে গেলাম আর ইতুকে একটা ধন্যবাদ দিয়ে আসলাম। এরপর আমরা বাহিরে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবশেষে আমরা বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি তামান্না ওর সবকিছু গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে যেতে যাচ্ছে। এদিকে আম্মু ওকে অনেক বোঝাচ্ছি, কিন্তু কোনো কিছুতেই বুঝতে চাচ্ছে না। তামান্না সবকিছু ভুলে ব্যাগ নিয়ে বাপের বাড়ি চলে গেল। এদিকে আম্মু ঠাস ঠাস করে আমাকে চর মারতে লাগলো। আমাকে চর মারতে মারতে আম্মু বলল, কুলাঙ্গার একটা ছেলে, তোর কারণে আজকে আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেল। আমার মেয়েটার যদি কিছু হয় তাহলে তোর অবস্থা আমি খারাপ করব।
আমার কথা শুনে আমার মাথায় বাজ পড়ল। নিজের ছেলের কোনো খোঁজ নেই, ছেলের বউ নিয়ে পড়ে আছে। আমার সাথে রাগারাগি করে আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে বসে আছি। আমার অনেক খারাপ লাগছে, কারণ আজকে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। কিন্তু কি করব, ও আমার সাথে যা যা করেছে তার ফল ওকে পেতেই হবে। কিন্তু মনে হচ্ছে ওর সাথে একটু বেশি করে ফেলেছি। কি করব কিছুই বুঝতে পারছি না। সানিকে একটা কল দিলাম। কিরে, কই তুই? এই দুপুরবেলা বাসা ছাড়া কই থাকবো? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, সমস্যা তো একটা হয়েছে। আবার কি সমস্যা হলো? ফোনে বলা যাবে না, তুই তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আয়। আমি আইমানকেও বলে দিচ্ছি। শোন, তোকে আইমানকে বলতে হবে না, তুই চলে আয়, আমি বলছি ওকে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি পুকুর পাড়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু কখন আসবি? আসরের নামাজ পড়ে চলে আয়। আচ্ছা ঠিক আছে। এখন ফোনটা রেখে ছাদ থেকে নিচে চলে আসি। নিচে এসে দেখি আম্মু না খেয়ে আমার জন্য টেবিলে খাবার রুমে চলে গেছে। আমি আম্মুর রুমে গিয়ে আম্মুকে বললাম, কি ব্যাপার আম্মু, খাবে না? তোর খাবার তুই খা, আমি আমার মেয়েকে ছাড়া খাবো না। এই মহা যন্ত্রণা দূর আর ভালো লাগে না। এই বলে আমি আম্মুর রুম থেকে বেরিয়ে আসলাম। আমিও কিছু খেলাম না, না খেয়ে রুমে গিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। পরে উঠে বাইরে চলে গেলাম। তারপর আসরের নামাজ পড়ে পুকুর পাড়ে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি সানি আর আইমান পুকুর পাড়ে বসে আছে। আমি ওদের কাছে গিয়ে বললাম, কিরে তোরা আসছিস? কিন্তু তোর মোবাইল বন্ধ কেন? আমি মোবাইলটা হাতে নিয়ে দেখি মোবাইলটা বন্ধ হয়ে আছে। সরি, ফোনে চার্জ নাই। আচ্ছা বল, কি সমস্যা? এখন ওদের দুজনকে সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে আইমান বলল, শিহাব, আমার মনে হয় তোর এখন তামান্নাদের বাসায় যাওয়া উচিত। দূর, আমি সেখানে গিয়ে কি করব? তুই তামান্নার কাছে সবকিছুর জন্য মাপ চাইবি, আর ওকে বলবি ডিভোর্স পেপারটা নকল ছিল। কি বলিস, নকল ডিভোর্স পেপার মানে? হ্যাঁ, আমি জানতাম একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, তাই তোর সাথে একটু অভিনয় করছি। শালা, তোরা তো মির্জাফরের থেকে অনেক বড় প্রতারক। আচ্ছা, এসব এখন বাদ দে তো। তুই তামান্নাদের বাড়িতে যাবি কিনা তাই বল। শালা, তোরা আমার সাথে যা করলি, আমি কোথাও যাব না। তাহলে বসে বসে আঙুল চোষ। তামান্না কি আমাকে মেনে নিবে? দেখলি না, তামান্না তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। সেটা তো আগে ছিল, কিন্তু কাল কলেজে ওর সাথে যা করলাম, তারপরেও কি ও আমাকে মেনে নিবে? চেষ্টা করতে তো আর নিষেধ নেই নাকি? তোকে তো আগেই বলেছিলাম, যা করবি চিন্তা ভাবনা করে করবি। শালা, তুই চুপ থাক। আজ তোর বুদ্ধিতেই এমন হয়েছে। আজ তোর কথা না শুনলে কিছুই হতো না। আরে আমি কি জানতাম নাকি যে তামান্না ওর বাবার বাসায় চলে যাবে? আচ্ছা, এখন সব বাদ দে তো, এখন কি করা যায় সেটা ভাব। আচ্ছা চল, কিছু খেয়ে আসি আগে। তোর তো খাওয়া ছাড়া আর কোনো কথাই নেই। এই, তুই কি এখন ওদের বাসায় যাবি? না, যাব না। যদি যেতেই হয় তাহলে কাল যাব। ওদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। কিছুক্ষণ পর বাসায় গেলাম। রাত প্রায় 10টা, কিন্তু আম্মু খাইতে আসলো না। একা খাইতে বসছি, এমন সময় তামান্নার আম্মু ফোন দিল। হ্যালো। পুরোটা বলার আগেই তামান্নার আম্মু কান্না করে দিল। বাবা তুমি কই? আমি তো বাসায়। আপনি কান্না করছেন কেন? কোনো সমস্যা হলো নাকি? তামান্না? আর কিছু না বলেই কল কেটে দিল। আমি আবার কল দিলাম, কিন্তু কল আর কেউ ধরছে না। না, আর বসে থাকা যায় না। তামান্নার যে আবার কি হয়েছে আল্লাহ ভালো জানে। আমি সানিয়া রায়মানকে কল করে রেডি হতে বলে আমি বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিলাম। মাঝপথে সানিয়া রায়মানকে তুলে নিলাম। তারপরে আইমান আমাকে বলল, কিরে এত রাতে আবার কি হলো? একটু আগে তামান্নার আম্মু ফোন করে কান্না করতে লাগলো। কিছুই বুঝলাম না। কেন, আবার কি হয়েছে? আমি তো জানি না, আমায় তো কিছুই বললো না, শুধু কান্না করছিল আর হুট করে কল কেটে দিল। তারপর আমি অনেকবার কল করলাম, কিন্তু ধরলো না। আল্লাহ জানেন কি হয়েছে। ওদের সাথে কথা বলতে বলতে তামান্নার বাসার সামনে চলে আসলাম। অনেকবার কলিং বেল বাজালাম, কিন্তু ভেতর থেকে কারো কোনো আওয়াজ নেই। দরজা ধাক্কা দিলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। পরে সানি বলল দরজা ভেঙে ফেলতে। তারপর দরজা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু পারছিলাম না। তিনজনে অনেক কষ্ট করার পর দরজা ভেঙে ফেললাম। দরজা ভাঙার পর ভিতরে গিয়ে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তামান্নার বাম হাতটা কাটা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। তামান্না অচেতন অবস্থায় পড়ে আছে। রক্তে পুরো ফ্লোর লাল হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তামান্না জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর এই অবস্থা দেখে তো আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি কি করব কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তামান্না এখানে পড়ে আছে, কিন্তু ওর মা কোথায়? তামান্নার মাকে খোঁজার জন্য তামান্নার মায়ের রুমে গেলাম। তামান্না মায়ের রুমে গিয়ে দেখলাম তামান্নার আম্মু খাটের উপর উল্টা হয়ে পড়ে আছে। খাটের উপর পা পিছলে পড়ে মাথায় আঘাত খেয়ে অজ্ঞান হয়ে আছে। দেখে মনে হচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে পা মোচড় খেয়ে খাটের উপর জোরে পড়ে গেছে, যার কারণে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমার শার্টটা খুলে তামান্নার হাত বেঁধে নিলাম, যাতে আর রক্ত না বেরোয়।
এরপর দুজনকে একসাথে হাসপাতালে নিয়ে গেলাম। ওদের দুজনকে এমার্জেন্সিতে দিয়ে আমি বাহিরে অপেক্ষা করছি। নিজের অজান্তেই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আজ শুধু আমার জন্যই এমন অবস্থা হলো। আমি যদি আজ এমনটা না করতাম তাহলে আজ কিছুই হতো না। তামান্নার জ্ঞান ফিরলেই ওর কাছে মাপ চেয়ে নিব। এরপর আমি সানি আর আইমানকে বললাম বাসায় চলে যেতে, কিন্তু ওরা গেল না। একটু পর ডাক্তার বাহিরে এসে বলল, আচ্ছা, রোগী আপনার কি হয়? আমার স্ত্রী হয়। আছে, শুনুন, রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, জরুরি রক্তের ব্যবস্থা করুন। জি বলুন, কোন গ্রুপের রক্ত লাগবে? আমরা এখানে 3 জন আছি। এ বি পজিটিভ। আমার এ পজিটিভ। আমার ও পজিটিভ। আমার বি পজিটিভ। আচ্ছা, আপনারা 3 জনেই আসেন। এরপর 3 জনেই রক্ত দিলাম। একটু পর শাশুড়ি আমার জ্ঞান ফিরল, উনি ঘুমাচ্ছে। এদিকে আমি তামান্নার কাছে গিয়ে ওর পাশে বসলাম। আমি নিশ্চুপ হয়ে তামান্নার দিকে তাকিয়ে আছি। তারপর ওর হাতটা ধরে ওর মায়াবী মুখটা দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙলো কারো হাতের স্পর্শে। তাকিয়ে দেখি তামান্না আমার মাথায় হাত বুলাচ্ছে। আমার ঘুম ভাঙা দেখে ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে কালো করে বসে রইল। সেটা দেখে আমি তামান্নাকে বললাম, কি ব্যাপার, আপনি এমন করলেন কেন? সেটা কাউকে জানতে হবে না, আমার যা মনে হয়েছে তাই করেছি। আপনি এমন পাগলামি কেন করলেন বলেন? কি করব বলো? আমি তো তোমাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি তো কোনোদিন আমাকে ক্ষমা করবে না। তাই বলে সুইসাইড করবেন? এর আগেও আপনি এমন করেছেন। আমি মরলে তোমার কি? এটা শোনার সাথে সাথে ঠাস করে ওর গালে একটা চর বসিয়ে দিলাম। আমার চর মারা দেখে তামান্না আমাকে বলল, তুমি আমাকে মারলে? আপনাকে মেরেছি, বেশ করেছি। আমি আমার বউকে মেরেছি, কার কি? বউ? তাহলে সেদিন ডিভোর্স লেটার কেন দিলে? আরে ওইটা ডিভোর্স পেপার ছিল না, জন্মদিনের কার্ড ছিল। আর ওই চিঠিটা তো আমি এমনি এমনি বানিয়ে লিখেছি। তাহলে কাল কলেজে এমন কেন করলে? আপনি যে আমাকে অপমান করেছিলেন, আর তাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আপনার কেমন লাগে? অনেক হারামি তুই। আমি কি একটু ভেতরে আসতে পারি? আম্মু দরজার সামনে দাঁড়িয়ে বলল, না, এখন ভেতরে কারো আসা যাবে না। যদি কেউ আসতে চায় তাহলে পরে আসবে। তামান্না আমাকে জড়িয়ে ধরে এসব কথা বলল। এই কি করছেন? আম্মু দেখছে তো? দেখলি দেখুক, তাতে আমার কি? আমি আমার স্বামীকে আদর করব, কার কি? তাই বলে আম্মুর সামনে? এই হাতারাম, কিছু শেখ। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি যাই। তাই বলে আম্মু শাশুড়ি আমার কাছে গিয়ে গল্প করতে লাগলো। এরপর আমি বাহিরে গিয়ে দেখলাম সানিয়া রাইমান দুজনে একটা টুলের উপর একজন আরেকজনের উপর উল্টো হয়ে শুয়ে আছে। দেখেই আমার প্রচুর হাসি পাচ্ছে। আমি পকেট থেকে ফোনটা বের করে কিছুক্ষণ ভিডিও করলাম। তারপর ওদের দুজনকে জাগালাম। এরপর সবাইরে নাস্তা করার জন্য বাহিরে গেলাম। সকালে নাস্তা করা শেষে তামান্নার জন্য নাস্তা প্যাকেট করে নিয়ে আসলাম। নাস্তার প্যাকেট নিয়ে ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, জি বলেন। আমি কি আমার রোগীদের বাসায় নিয়ে যেতে পারি? জি পারবেন, তবে শুধুমাত্র আপনার শাশুড়ি মাকে, আপনার স্ত্রীকে আরও 2 দিন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। এরপর আমি আম্মুর কাছে গিয়ে বললাম, ডাক্তার বাসায় যেতে বলল। ওকে, তাহলে সবাইকে নিয়ে বাসায় চল। এখানে থেকে কি করব? আম্মু শুধু আন্টিকে নিয়ে যেতে। আমি শুনেছি তামান্নাকে আরও 2 দিন থাকতে হবে এখানে। তুই ওনাকে আমাদের বাসায় নিয়ে যাও, কিছুদিন রেস্ট নিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু তামান্নাকে কে সামলাবে? আম্মু আমি আছি কেন? আচ্ছা, তাহলে তুই ওর ভালো করে যত্ন নিস। আমরা যাই। আচ্ছা ঠিক আছে, যাও। এরপর সানিয়া রাইমানকে সাথে দিয়ে আমি এবং আমার আম্মুকে বাসায় পাঠিয়ে দিলাম। এরপর আমি তামান্নার কাছে গেলাম। এখন কি অবস্থা আপনার? আগের থেকে একটু ভালো। এই শোনো না, হ্যাঁ বলেন। আমি না একজনকে খুব ভালোবাসি। কাকে? আমার এই জুনিয়র বরটাকে। কথাটা শোনো। আমি একটু অন্যদিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতেছিলাম। হঠাৎ তামান্না আমার মুখটা টেনে ওর মুখের কাছে নিয়ে একটা ভালোবাসার ছোঁয়া এঁকে দিল। আর তারপর বলল, এই আমাদের বিয়ে হয়েছে ঠিক, কিন্তু আমরা তো এখনো বাসর করিনি। চলো না আজকে আমরা বাসর করে নেই। একদমই না। ডাক্তার বলেছে আপনাকে আরো 2 দিন এখানে থাকতে হবে। তাই যা হবার বাসায় গিয়ে হবে। এখানে চুপচাপ রেস্ট নেন। এমনি রোমান্টিকভাবে আরো 2 দিন পেরিয়ে গেল। তারপর আমি তামান্নাকে নিয়ে বাসায় ফিরলাম। কিন্তু তাহলে দরজার সামনে দাঁড়িয়ে পড়লো, ভিতরে যেতে চাচ্ছে না। তাই দেখে আমি বললাম, কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে থাকলেন কেন? কেউ যদি আমাকে কোলে করে বাসার ভেতরে নিয়ে যায় তাহলে যাব, না হলে ভেতরে যাব না। আমি বুঝতে পারলাম সে আমাকে উদ্দেশ্য করে কথাটা বলল। কি আর করার, ওকে কোলে করে নিয়ে বাসার ভিতরে গিয়ে বিছানার উপর রাখলাম। এরপর আমি ওকে রেখে চলে আসতে যাব, এমন সময় আমার হাতটা ধরে একটা টান দিল। আমি নিজেকে স্থির রাখতে না পেরে সোজা তামান্নার গায়ের উপর পড়ে গেলাম। এটা কি হলো? আমার বরকে আমার যা ইচ্ছা তাই করব, তাতে তোর কি?
আমার কি দেখাবো? দেখা দেখি। এটা বলে যখনই আমি আমার মাথাটা তামান্নার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এমন সময় সানি রুমে আসলো। মামা, আদর একটু পরেও করতে পারবা, এখন একটু বাইরে আসো। শালা, তুই আর আসার সময় পাইলি না? তামান্না লজ্জা পেয়ে অন্যদিকে মুখ করে বসে রইল। আমি বাহিরে গিয়ে সানিকে বললাম, শালা এখন বল এই অসময় ডাকলি কেন? তোমাকে কিছু জানতে হবে না, 5,000 টাকা দে। কিন্তু এত টাকা দিয়ে কি করবি? তোকে দিতে বলেছি, দে। এত কথা বলিস কেন? আমার কাছে তো এখন এত টাকা নাই, হাসপাতালের বিল দিয়ে সব শেষ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোকে দিতে হবে না, থাক আমরা যাই, আর বিকালে পুকুর পাড়ে আসিস, আড্ডা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এরপর সানি আর আইমান চলে গেল। এরপর আমি গোসল করে তামান্নাকে নাস্তা করিয়ে আমিও নাস্তা করে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা পুকুর পাড়ে চলে গেলাম। এরপর 3 জন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেকক্ষণ 3 জনের ঘোরাঘুরি করলাম। রাত প্রায় 9টা এমন সময় সানি বলল, মামা, আমার যেতে হবে, একটা জরুরি কাজ আছে। আমারও কাজ আছে, আমাকেও যেতে হবে। তাই বলে ওরা দুজন চলে গেল। এদিকে আমিও বাসায় চলে আসলাম। বাসায় এসে তামান্নার কাছে গেলাম। কি ব্যাপার, এতক্ষণ কই ছিলে? এই তো একটু বাইরে ছিলাম। কেন, আপনার কোনো সমস্যা হয়েছে কি? ওই, তুমি এখনো আমাকে আপনি করে বলছো মানে? তো কি করে বলবো? তুমি করে বলবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আমাদের তো বাসায় হয়নি, চলো আজকে আমরা বাসর করি। কোনো আয়োজন ছাড়া বাসর করব? না থাক, কালকে সব আয়োজন করে তারপর বাসর করব। আজকে থাকো। তোমাকে বলছি মানে আজকে। এটা বলে তামান্না বিছানা থেকে উঠে আলমারি থেকে আমার জন্য একটা শেরওয়ানি বের করলো আর একটা শাড়ি বের করলো। আমাকে শেরওয়ানি দিয়ে বলল, যাও, এই শেরওয়ানিটা পরে 2 ঘন্টা পরে রুমে আসবে। 2 ঘন্টা পরে কেন? সেটা আসলেই বুঝতে পারবে, এখন যাও। আচ্ছা, এখানে পরে নেই না? তোমাকে বলছি না বাইরে যেতে। কি আর করার, ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে শেরওয়ানি পরে একা একা বসে আছি। কিছু ভালো লাগছে না, কি যে করব। 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল, আর ভালো লাগছে না। যখনই ছাদ থেকে নামতে যাব এমন সময় সানিয়া রাইমান সামনে আসলো। কিরে, তোরা এত রাতে এখানে কি করিস? কাজ করতে করতে জীবনটা শেষ মামা। এত রাতে কি কাজ করলি? আরে শালা, তোর বাসের ঘর সাজানো। তোদের কে সাজাতে বলেছেন? কেউ না, আমরা নিজেরাই সাজিয়েছি। এখন তাড়াতাড়ি নিচে যা, তামান্না তোর জন্য অপেক্ষা করছে। একটু আড্ডা দিয়ে তারপর যাই। আজকে কোনো আড্ডা হবে না, তুই যা, তোর জন্য আজকে স্পেশাল দিন। ওকে। তারপর আমি রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে আছি। কেমন যেন ভয় লাগছে, আবার লজ্জা লাগছে। কিছুক্ষণ আগেও তো তামান্নার সাথে কথা বলে আসলাম, তাহলে এখন লজ্জা লাগছে কেন? তোর যা হওয়ার হবে, আগে ভিতরে তো যাই। এরপর 1 কেজি সাহস নিয়ে ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি তামান্না একটা লম্বা ঘোমটা দিয়ে বিছানার উপর বসে আছে। আমাকে দেখে বিছানা থেকে নেমে আমার পা ছুঁয়ে সালাম করতে যাবে এমন সময় আমি ওর হাত ধরে বললাম, আরে আরে কি করছো? দেখছো না সালাম করতেছি। আরে, জুনিয়রদের সালাম করতে হয় না? কে বলেছে তুমি আমার জুনিয়র? মাত্র 1 বছর, এটা কোনো ব্যাপার না। স্বামী হিসাবে তুমি সবসময় আমার উপরে থাকবে। ঠিক আছে মহারানী, কিন্তু আপনাকে আমার পা ছুঁয়ে সালাম করতে হবে না। আপনার জায়গা আমার পায়ে নয়, এই বুকে, বুঝলেন? হ্যাঁ বুঝলাম, এখন চলো। কোথায় যাব? ছাদে। ছাদে কেন? চাঁদ দেখবো তাই। আচ্ছা ঠিক আছে, চলো। এভাবে তো যাব না। তাহলে কিভাবে যাবে? আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ওরে আল্লাহ, কি বলেন এইসব? এখন কোলে করে নিয়ে চলো, না হলে সারা রাত সোফায় ঘুমাতে হবে। কি আর করবো, হাতিটাকে কোলে করে নিয়ে ছাদে গেলাম। ছাদে গিয়ে ওকে নামিয়ে দিয়ে আমি হাঁপাতে লাগলাম। ওরে আল্লাহ, একটা মেয়ে মানুষ এত ওজন হয় কি করে? এইটুকুতেই এই অবস্থা? এখন থেকে রোজ কোলে করে নিয়ে আসতে হবে। মানে? সব কথার মানে বলতে হয় না, কিছু কথার মানে বুঝে নিতে হয়। আচ্ছা চলো, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। ওকে। তারপর দুজন কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর তাদের একটা কোনায় গিয়ে দুজনে বসলাম। তামান্নাও আমার পাশেই বসে। আমি উপরের দিকে তাকিয়ে বসে আছি আর ভাবছি, এই এত কি ভাবছো? আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছে, সেটার কি উত্তর দিব সেটাই ভাবছি। কি পরীক্ষা? আল্লাহ আমাকে 2টা চাঁদ দিয়েছে, একটা ওই উপরে আরেকটা আমার পাশে। এখন আমাকে বলতেছে কোনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো কোনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ? উপরেরটা তো শুধু রাতে আমার সাথে থাকবে, কিন্তু সকাল হলেই হারিয়ে যাবে। কিন্তু পাশেরটা সব সময় থাকবে। কিন্তু কথা হচ্ছে, যদি কখনো পাশে থাকা চাঁদটা চলে যায়, তাই ভাবছি কোনটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এটা শুনে তামান্না আমার হাত ধরে আমার কাঁধে মাথা রেখে বলল, এই তোমার হাত ধরে ধরে কসম করছি পুরো পৃথিবী ছেড়ে দেব, কিন্তু তোমার হাত কখনো ছাড়বো না। তাই নাকি?
তাই। এই শোনো না, বলেন। আমার না টুইন বেবি অনেক পছন্দ। তো আমাকে কি করতে হবে? তোমাকে কিছু করতে না, যা করার আমি নিজেই করব। কি করবে? সময় হলেই দেখতে পারবে। এখন রুমে চলো। ওকে চলেন। ওইভাবেই যাও কেন? তাহলে কিভাবে যাব? যেভাবে কোলে করে নিয়ে এসেছিলে সেভাবেই কোলে করে নিয়ে যাও। কি আর করার, আবারও কোলে করে নিয়ে গেলাম। খাটে রেখে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি, এমন সময় আমার কলার ধরে টান দিয়ে বলল, এই কই যাস? এই তো একটু আসছি। তোকে যে টুইন বেবির কথা বললাম ভুলে গেছিস? এটা বলে আমাকে একটা টান দিয়ে খাটে ফেলে দিল। একা দুজন হারিয়ে গেলাম ভালোবাসার এক অজানা ভুবনে। আপনারা এখনো বসে আছেন? আরে ভাই, অনেক কিছুই তো দেখলেন, এখন আমাদেরকে আমাদের মতো একটু কাজ করতে দিন। আর আপনারা আপনাদের জীবন সঙ্গীর সাথে একটু খুনসুটি করেন। এখন যে যার মতো বাসায় যান।